এখন যে ঘটনাটা শেয়ার করব সেই ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছেন সামাদ কবিরাজ, যিনি ঘটনাটি কালেক্ট করেছেন। তিনি আমাদের শাহপরান ভাই এবং তার কাছ থেকে আমরা শুনবো সেই ঘটনাটি। সবার মনোযোগ আকর্ষণ করছি, ঘটনাটি বেশ বড়, তাই ঘটনাটা কোনো পয়েন্ট মিস না করার জন্য সবার কমপ্লিট মনোযোগ আকর্ষণ করছি শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম, আমি শাহপরান। গত 201তম এপিসোডে সামাদ কবিরাজের একটি ঘটনা শেয়ার করেছিলাম, যেটা তিনি শেয়ার করার আগেই বলেছিলেন আর যেন তার কাছে কোনো ঘটনা শুনতে চেয়ে বায়না না করি। কিন্তু ঘটনা প্রচারিত হবার পরে আপনারা সেটা খুব পছন্দ করেন। আমাদের ফেসবুক গ্রুপে আপনাদের অসংখ্য পোস্ট কমেন্ট আমাদেরকে বাধ্য করে আবারও তার কাছে ঘটনা সংগ্রহের জন্য যেতে। সামাদ কবিরাজকে আবারও ঘটনার জন্য রাজি করানোটা মোটেও সহজ ছিল না। প্রথম অবস্থায় 2-3 দিন তার কাছে বারবার যেতাম ঘটনা শোনার জন্য, কিন্তু কিছুতেই তিনি রাজি হচ্ছিলেন না ঘটনার জন্য। যেহেতু তিনি খুব একটা মোবাইল ফোন ব্যবহার করেন না, তাই তার ঘটনার প্রতি আপনাদের বহুল আগ্রহের ব্যাপারটাও ছিল বেশ অজানা। আমি আমার ফোন থেকে আপনাদের করা কিছু পোস্ট ও কমেন্ট তাকে পড়ে শোনাই, যা শুনে তিনিও বেশ আবেগ আপ্লুত হয়ে যান। বলেন, আসলে আমার ধারণাও ছিল না যে এমন একটা ঘটনা মানুষ শুনবে, উপভোগ করবে, পছন্দ করবে, তাও আবার এত সংখ্যক মানুষ এসব শোনে। এই ব্যাপারটা আমার একটা পছন্দ নয় যে আমার ঘটনা মানুষ জানুক। যারা উপকারের জন্য আসে তাদের উপকার করার চেষ্টা করি, বাকিটা আল্লাহর হাতে। কিন্তু আমি কিভাবে কাজ করি, কি করি, এগুলো জানতে চাইলে নিজের ভেতরে কেমন যেন একটা অপ্রস্তুত অনুভূতি জাগে, তাই আমি বলতে চাই না। আর আমার জীবনটাই আলাদা হয়ে গেছে। যারা আমার এসব কাজের কথা শোনে তারা কোনো না কোনোভাবে আমাকে এড়িয়ে চলতে চেষ্টা করে, আবার ঠিক তারাই এসব রিলেটেড কোনো বিপদে পড়লে সেটার সমাধানের জন্য আমার কাছেই আসে। ব্যাপারটা বেশ অদ্ভুত। আচ্ছা, কি আর করার, এতগুলো মানুষের চাওয়ার আকাঙ্ক্ষাতে তো আমি ফেলে দিতে পারি না। কাল সন্ধ্যার পরে আয়, একটা ঘটনা শোনাবো তোদের শ্রোতাদের জন্য। পরদিন সন্ধ্যার পর তার দোকানে গেলে হাতের কিছু কাজ শেষ করে তিনি আমার সাথে গল্প শুরু করে। কিছুক্ষণ পরেই বলতে শুরু করে তার জীবনে ঘটে যাওয়া নতুন একটা ঘটনা। আমি আব্দুস সামাদ কিভাবে এই জগতে আসলাম তা তো এর আগের বার বলেছি, সেই শুরুর দিকেরই কিছু ঘটনা বলি শোন। তিনি বলতে শুরু করলেন। তিনি বলেন তার সাথে যিনি থাকেন, মানে তার বাবা যান, তার কাছে নিয়মিত আসতেন তার প্রথম ছেলে হওয়ার পর থেকেই। তখন থেকে তার মুখটাও তিনি দেখতে পেতেন, যেটা আগে অন্ধকার দেখা দিত। তিনি নানা তদবির সেখানে করতেন, নানা ভেষজ চিকিৎসাও শেখাতেন সামাদ কবিরাজকে। সেগুলো দিয়ে রোগীর চিকিৎসাও করতে লাগলেন তিনি, কারণ ততদিনে এটাই তার জীবন জীবিকার একমাত্র মাধ্যম হয়ে গেছে। দিনে দিনে সামাদ কবিরাজের রোগী বাড়তে লাগলো, দূর দূরান্ত থেকে রোগী আসতে লাগলো। তিনিও তার বাবাজানের সহায়তায় তাদের সমস্যা সঠিক সমাধান দিতে লাগলেন। দিন যাচ্ছিল, সামাদ কবিরাজের বয়স বাড়তে লাগলো। তার বাবা মা দুজনেই মারা গেলেন, গত হলেন। ছোট ভাইগুলো বিয়ে করে আলাদা সংসার করতে শুরু করলেন। বোনদের বিয়ে দিয়ে দিলেন। সবই সামাদ কবিরাজের উপার্জনের অর্থেই। মাবুদ এভাবেই তার দিন পার করছিল। 90-এর দশকের শেষের দিকে কোনো একটা বছরের কথা, হেমন্তকাল চলে যাচ্ছে, জমিতে আলু রোপণের সময় হয়ে এসছে। তার অল্প খানিক জমিতে আলু রোপণের জন্য বীজ আলু কিনতে গেল চম্পাগঞ্জের হাটে। আসলে তখন এখনকার দিনের মতো যত্রতত্র হাট বাজার ছিল না, তাই বড় কোনো হাটের জন্য বাড়ি থেকে বেশ দূরে যাওয়া লাগতো। সেদিন জোহরের নামাজ পড়ে সামাদ কবিরাজ হাটের জন্য বের হলেন। হাটে পৌঁছাতে পৌঁছাতে প্রায় আসরের ওয়াক্ত হয়ে গেল। হাটে পৌঁছে হাট মসজিদে নামাজ আদায় করে কেনাকাটা শুরু করলেন। বাজার সদাই আর আলুর বীজ কিনে বস্তার ভেতর রাখতে রাখতেই মাগরিবের ওয়াক্ত হয়ে গেল। তিনি তার বস্তা মসজিদের বারান্দায় রেখে নামাজ আদায় করলেন। মসজিদ থেকে বের হতেই দেখে তার বস্তার পাশে মাটিতে বসে আছে জীর্ণ শীর্ণ চেহারার একটা লোক। চোখ ভরা আতঙ্ক আর আকুতি। পোশাক দেখে ভালো ঘরের লোক মনে হচ্ছিল, কিন্তু চেহারার ভীষণ রুগ্ন। কাছে যেতেই একটা লম্বা সালাম দিয়ে সামাদ কবিরাজকে বলল, ভাই কিছু কথা বলতাম আপনার সাথে, কিছুক্ষণ কি সময় দিবেন? তো লোকটা বলেন, ভাই সন্ধ্যা হয়ে আসলো, আমি তো বাড়িতে যাব, দেরি হয়ে যাচ্ছে যে,
আর আমি তো আপনাকে ঠিক চিনলাম না। লোকটা কবিরাজের কথা শুনে অবাক দৃষ্টিতে কবিরাজের দিকে চাইল আর বলল, ভাই, আপনি কি আমাকে সত্যিই চেনেন না? আমি সখীপুর গ্রামের মণ্ডল বাড়ির ফজল উদ্দিন মণ্ডলের ছেলে আবুল কালাম। সামাদ কবিরাজ একটু হতভম্ব হয়ে গেল তার পরিচয় শুনে, কারণ তার গ্রামের পাশেই গ্রাম হচ্ছে সখীপুর গ্রাম। সম্ভ্রান্ত পরিবারের লোক, যে কেউ তাদের নাম বললে চিনতে পারে। এই লোক ছিল যেমনই লম্বা গড়নের তেমনি মোটা তাজা শরীরের, আর ছিল মাথা ভর্তি বাবরি চুল। এখন তো দেখে অবস্থা রুগ্ন দেহ আর চুলহীন মাথা, তিনি চিনতেই পারেননি। তখন তিনি বললেন, কি ভাই জান, আপনার এই অবস্থা কেন? আপনি তো এমন চেহারার লোক ছিলেন না। তিনি বললেন, সামাদ ভাই, সেই কারণটাই তো জানাতে আপনার কাছে আসছি। বড় বিপদে আছি ভাই, অনেক জায়গায় গেলাম, সমাধান পাই না। একজন আপনার কথা বলল, তাই আপনার কাছে আসছি। আমি জানতাম আপনি কবিরাজি চিকিৎসা দেন, কিন্তু জিনের সমস্যাও সমাধান করেন তা জানা ছিল না। আপনার বাড়িতে গেছিলাম, কিন্তু ততক্ষণে আপনি হাটে চলে এসেছেন, তাই আমিও হাটে আসলাম। চলেন, রাত হয়ে আসছে, পথে যেতে যেতে বাকি কথা বলবো। তখন দুজনই বাড়ির পথে হাঁটতে শুরু করলো, কারণ তাদের বাড়ি ফেরার রাস্তাটা একটাই, যেহেতু পাশাপাশি গ্রাম। বাজার থেকে বের হতেই সেই আবুল কালাম বলতে লাগলেন, সামাদ ভাই, বছর 2 আগের কথা, আমি আমাদের যৌথ পরিবারের বাড়ি ছেড়ে পাশে একটা জমিতে নতুন বাড়ি কিনলাম। আমি বানাইলাম ছিমছাম একটা বাড়ি। বাড়িতে ওঠার পর থেকে ছোট মেয়ে দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে উঠে যেত প্রতি রাতেই। ইমাম হুজুরের পড়া পানি খাইয়া সেটা বন্ধ করলাম, কিন্তু তার কিছুদিন পর থেকেই আমার বড় মেয়েটা জানি কেমন অস্বাভাবিক হতে শুরু করলো। এক রাতে ছোট মেয়ের চিৎকারে আমার আর আমার স্ত্রীর ঘুম ভাঙল। আমরা মেয়েদের ঘরে যেতেই দেখলাম বড় মেয়ে বিছানায় বসে তার ছোট বোনের গলা দবিয়ে রাখছে। মেয়ের চোখ থেকে যেন আগুন বের হচ্ছিল, লাল টকটকে রক্তবর্ণ, মনে রক্ত পড়তেছে চোখ থেকে। আমি আর আমার স্ত্রী দুজন মিলে আমার বড় মেয়ের হাত ছোট মেয়ের গলা থেকে সরাইতে পারতেছি না। মেয়ের গায়ে যেন 5 জনের শক্তি চলে আসছে। এমন অস্বাভাবিকতা দেখে আমরা বোনদের বুঝতে বাকি রইল না যে মেয়ের উপর অশরীরী প্রভাব পড়েছে। আমার স্ত্রী বলল, এর সাথে গায়ের জোর খাটিয়ে লাভ নাই, দোয়া দুরুদ পড়ো আয়েশার আব্বা। দুজনেই দোয়া দুরুদ যা জানি আমরা পড়তে থাকলাম, ফু দিলাম। কয়েক মুহূর্ত পরেই মেয়ে ছোট মেয়ের গলায় হাত দেওয়া অবস্থাতেই অজ্ঞান হয়ে বিছানায় পড়ে গেল। আমার স্ত্রী ছোট মেয়েটাকে ধাতস্থ করলো, কিন্তু বড় মেয়ের জ্ঞান ফেরার কোনো নাম নেই। সারা রাত কাটায় দিলাম আমরা। দূর থেকে ফজরের আজান ভেসে আসছে। মেয়ের শরীর কেমন জানি কাঁপুনি দিয়ে উঠল। ধীরে ধীরে মেয়ে আমার চোখ খুলল। পরের দিন সকালে ইমাম সাহেবকে বাড়িতে ডেকে আনলাম। তিনি সব শুনে পানি পড়া দিয়ে গেলেন মেয়েকে খাওয়াতে, আর ঘরে ছিটাতে বললেন। এরপর সপ্তাহ খানেক বেশ স্বাভাবিকভাবেই কাটলো। মেয়েও বেশ স্বাভাবিকভাবেই ছিল। নামাজ পড়তো, কোরআন পড়তো, ঠিক মতো খাওয়া দাওয়া করতো। হঠাৎ সপ্তাহখানেক পরে দেখলাম মেয়ে আর নামাজ পড়ে না, কোরআনও পড়ে না। ওর মা এসবের কারণ জানতে চাইলে সে বলে, মা, আমাকে তো নামাজ পড়তেও দিচ্ছে না, আবার কোরআনও পড়তে দিচ্ছে না। নামাজে দাঁড়ালে কে যেন গলা টিপে ধরে, আবার কোরআন পড়তে বসলে আমার পুরো শরীর ভার হয়ে আসে, আমার ঝিমঝিম করে শরীর। কোরআন হাতে নেওয়ার আগেই এমন হচ্ছে, তাই আর কোরআন পড়তে ইচ্ছা করে না। ব্যাপারটা আমার স্ত্রী আমাকে জানায়। আমি বেশ চিন্তায় পড়ে যাই। সেদিন আবারও সেই হুজুরের কাছে গেলে তিনি অন্য এক হুজুরের কাছে যেতে বললেন, যিনি এসব কাজে বেশ পারদর্শী। সেই হুজুরের সাথে দেখা করে সব জানালে তিনি বলেন যে রাতে আমি তোমাদের বাড়ি যাব, তখন সব জানবো। সেদিন গত রাতে এশার নামাজের পর হুজুর বাড়ি আসেন। মেয়ের হাতে একটা সুতো দিয়ে কি জানি পরে মেয়েটার শরীরে ফু দিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে চুপচাপ বসে রইলেন। একটু পরে বললেন, এই সমস্যার সমাধান আমার কাম্য নয়, আপাতত উপশমের জন্য যা করার করে দিয়ে যাচ্ছি, কিন্তু দ্রুত মেয়েকে বড় কারো কাছে নিয়ে যাও, ঝামেলা মুক্ত করে আনতে হবে। আমার কাজে বেশি সময় হয়তো আটকে রাখা সম্ভব হবে না। তার পরের দিন থেকে মেয়েটা মোটামুটি স্বাভাবিক। এভাবেই দিনটা চলে যাচ্ছিল, আর তেমন কোনো সমস্যাও দেখা যাচ্ছিল না। তাই হুজুরের কথাটা ভুলে গেলাম। কয়েক মাস পরে মেয়েকে বিয়ে দিয়ে দিলাম, কিন্তু পাত্রপক্ষ মেয়েকে উঠিয়ে নিয়ে গেল না। কথাবার্তা রইল যে পরের মাসে তারা ধুমধাম করে অনুষ্ঠান করবে, তারপরে মেয়েকে নিয়ে যাবে। এইভাবেই সেই মাসটা গেল ঝামেলা ছাড়াই। যেদিন পাত্রপক্ষ মেয়েকে নিতে এলো সেদিন থেকে আবার নতুন করে সূচনা হলো এই ঝামেলার।
সেদিন রাতে মেয়ে জামাই প্রথম এক সাথে ঘুমাতে যায়। মাঝরাতে মেয়ে হঠাৎ জামাইয়ের বুকের উপর বসে গলা চাপ দিয়ে ধরে। জামাই কোনোভাবেই তাকে ছাড়াতে পারছিল না। জামাই গলা দিয়ে আওয়াজও বের করতে পারছিল না। যাই হোক, কোনো রকমে মেয়েকে বুকের উপর থেকে সরিয়ে দৌড়ে ঘরের বাইরে এসে সবাইকে ডাকে জামাই। বাড়ির সবাই এসে দেখে মেয়ে আমার বিছানার উপর চারিদিকে হাত পা ছড়িয়ে শুয়ে আছে, চোখ বড় বড় করে উপরের দিকে তাকিয়ে আছে, লাল টকটকে রক্তবর্ণের চোখ, মুখে শব্দ করছে এরকম হি এই ধরনের আওয়াজ। তার শাশুড়ি তার কাছে গিয়ে মাথায় হাত দেবার জন্য বাম হাতটা বাড়াতেই সে তার শাশুড়ির হাতে সজোরে কামড় বসিয়ে দেয়। ব্যথার চোটে তিনি ডান হাত দিয়ে কষে এক চড় মেরে দেন মেয়ের গালে। চড় খেয়ে মেয়েটা কামড় ছেড়ে দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। মাথায় পানি দিয়ে তার জ্ঞান ফেরানো হয়। মেয়ের এমন আচরণের ব্যাপারে জানতে চাইলে সে বলে সে সবের ব্যাপারে কিছুই জানে না। তার স্বামীর পাশে সে ঘুমিয়ে গিয়েছিল, তারপর আর কিছু মনে নেই। বাড়ির সকলেই বুঝে যায় যে মেয়ের সাথে ভৌতিক কোনো ব্যাপার জড়িয়ে আছে, মানে মেয়ে ভূতে ধরেছে। পরদিন সকালে আমার মেয়েটাকে এক প্রকার জোরপূর্বক গরুর গাড়িতে করে আমার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। আর গাড়ি চালককে বলে দেয় যেন সে যেন আমাদেরকে জানিয়ে দেয় এ ব্যাপারে আর কোনো কথা বাড়ানো হয় না হয়। কি আর করা যাবে, জোর করে তার সংসার করানো যায় না। মেয়ে আমার বাড়িতেই থাকতে লাগলো। সদ্য সংসার ভাঙা মেয়ে, তাও আবার একদিনও সংসার করা হয়নি। বোঝা যাচ্ছে তার মানসিক অবস্থাটা কি। মেয়ে একা একাই দিনের বেশিরভাগ সময় কাটাতো, কিন্তু আমার বাড়িতে আসার পরে মেয়ের সাথে আর কোনো ভৌতিক ব্যাপার না ঘটায় সেবার আর কোনো হুজুর বা কবিরাজের কাছে যায়নি। আমার স্ত্রী মেয়ে আসার পর থেকে খেয়াল করতে লাগলো প্রতিদিনই বাড়ির কোনো না কোনো হাঁড়ি পাতিল ভাঙ্গা শুরু হয়েছে। কোনোদিন মাটির পাতিলে ভাত রাধা অবস্থাতেই তা ভেঙে যাচ্ছে, কোনোদিন সিলভারের পাতিলের উপরের বাঁকা জায়গাটা খুলে যাচ্ছে, মাটির সরা মালসা একা একাই ভেঙে ঘরের মেঝেতে ছিটিয়ে থাকছে। কিন্তু সে অন্য কিছু না ভাবে স্বাভাবিকভাবেই নিচ্ছিল ব্যাপারগুলো। তার কিছুদিন পর আমরা ধান চাউলের ব্যবসায় মন্দা শুরু হলো। বাড়ির হাড়ের 2 জোড়া ইন্ডিয়ান বলদ একে একে অজানা রোগে মারা গেল। শেষে বাকি ছিল একটা দুধের গাভী ও তার বাছুর। একদিন ভোরে গোয়ালে গিয়ে আমার স্ত্রী দেখলো বাছুর নাই, কিন্তু ঘর ভর্তি রক্ত। গাভীটি দাঁড়িয়ে আছে, কিন্তু সে 3 পায়ে। দেখে মনে হচ্ছে পেছনের বাম পাশের একটা পা কেউ টেনে ছিঁড়ে নিয়ে গেছে। এই দৃশ্য দেখে চিৎকার দিয়ে গোয়াল ঘরে অজ্ঞান হয়ে যায় আমার স্ত্রী। চিৎকার শুনে আমি আর আমার বড় মেয়ে দৌড়ে গিয়ে দৃশ্য দেখে নিজেরাও হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। মেয়ে তার মায়ের মাথায় পানির ঝাপটা দিয়ে জ্ঞান ফেরায়। আমি লোকজন ডেকে এনে দ্রুতই গরুটিকে জবাই করে ফেলি, কিন্তু বাছুরটাকে আসলে কোথাও পাচ্ছিলাম না। সেদিন দুপুরে আমার 2 জন ভাতিজা বাড়ির পাশের পুকুরে গরুর ভুঁড়ি পরিষ্কার করার জন্য গেলে দেখতে পায় বাছুরটি মরে পড়ে আছে পুকুরের পানিতে। সেদিন পুরো গ্রাম স্তব্ধ হয়ে যায়। সবাই ধরে নিল এটা বড় একটা দেওয়ের কাজ। এভাবেই কিছুদিন গেল। ব্যবসার লোকসান মেটাতে গিয়ে বেশিরভাগ জমি খোয়ালাম। অনেক জায়গা থেকে আবার ওই মেয়ের বিয়ে সম্বন্ধ আসলেও বিয়ে হচ্ছিল না কোনোভাবেই। কিন্তু এখন মেয়ে বেশ সুস্থ। হঠাৎ এক রাতে আমার স্ত্রী স্বপ্নে দেখলো বিহারি সুইপার গোছের কেউ একজন তার সামনে দাঁড়িয়ে বাংলা হিন্দি মিলিয়ে সুইপার সম্প্রদায়ের লোকদের মতোই করে বলছে, কিরে ওরাত, তোদের বাড়িতে আছাড় পেলা দিন থেকে কোনো না কোনো সমস্যা করে যাচ্ছি। মেয়ের বিয়েটা দিলেও সেটাও ভেঙে দিলাম, তবুও তোদের হুঁশ হলো না কো। তারপরে ব্যবসায় লোকসান দেখাতে দেখাতে রাস্তায় পে নামিয়ে দিলাম, বাড়ির ছাপগুলি গরুকে মারিয়া দিলাম, তবুও তোদের হুঁশ হইল না কেনে। আপকিয়া তেরে মারদকে মারিয়া দিলে হুঁশ ফিরবে? এখনো প্রাণে বাঁচিতে চাইলে জমি ছাড়িয়া চলিয়া যা। ইয়ে জমিন हमारा पूर्वजन का जमीन, हम बरसों से यहाँ हमारा पूर्वजनों का रखा हुआ निशानी को रक्षा करके आ रहा हूँ। আর हमारा राज में তোরা এসে ঘর বাড়িয়েছিলি, ভালো চাইলে চাল জল দিচ্ছে, যারা हमारा जमीन पे जमीन हमें खाली करिया दे। এ বলে সে মিলিয়ে গেল। মানে বলতে চাইছিল যে কিরে মহিলা, আমাদের বাড়িতে প্রথম দিন থেকেই কোনো সমস্যা পাচ্ছিলি, মেয়ের বিয়েটা তো ভেঙে দিলি, এখনও তো ভেঙে দিলাম, এখনও তো তোর হুঁশ আসলো না। আবার ব্যবসায় লোকসান খাইলি, বাড়ির সবগুলাকে জমিকে মারলাম, গরুকে মারলাম, তোদের তারপরে হুঁশ আসলো না।
এখন এখন জমি ছেড়ে চলে যায়, এটা আমাদের পূর্বপুরুষদের জমি। তো এই বলে সে মিলিয়ে গেল। আমার স্ত্রীর ঘুম ভাঙে ফজরের আজানের আওয়াজ আর কি। সে উঠেই আমাকে স্বপ্নের কথা বলল। অবাক করার ব্যাপার হলো যে সে বলছিল যে সে স্বপ্নগুলো দেখছিল, তার মনে হচ্ছিল খুব বাস্তব, তাকে এইসব কথা কেউ বলছে এবং সব কিছুই সুস্পষ্ট। তাকে বললাম যে এগুলো তোমার মস্তিষ্কের ভ্রম, কারণ বর্তমানে পরিবারের এই অবস্থায় প্রায় সার্বক্ষণ দুশ্চিন্তায় থাকো তুমি, সেটার ফল হতে পারে। সেদিন রাতে আমি বিছানায় শোয়ার পরপরই ঘুমিয়ে গেলাম। হঠাৎ আমার ঘুম ভাঙে কুকুরের ঘেউ ঘেউ ডাকে। ঘরে হারিকেনের আলোয় নিভু নিভু জ্বলছে। দেখলাম আমার পাশে আমার স্ত্রী নেই। ভাবলাম হয়তো সে বাইরে গেছে, বাথরুমে গেছে। কিন্তু হঠাৎ আমার বাঁ দিকের উঠান থেকে আমার বউয়ের গোঙানির শব্দ আসছিল। অজান্তেই সেদিকে আমার চোখ চলে যায়। দেখি ঘরের দেয়ালে থাকা সত্ত্বেও আমি কেমন জানি দেয়াল ভেদ করে উঠান দেখতে পাচ্ছি। আমি স্পষ্ট দেখলাম দেয়ালের মধ্য থেকে উঠান দেখা যাচ্ছে। দুজন লোক আমার স্ত্রীর দুই হাতের উপরে অংশ ধরে টেনে নিয়ে যাচ্ছে সামনের দিকে। সে টানা হ্যাচড়ায় ব্যথা পেয়ে গোঙাচ্ছে। সামনে আরো 5 জন লোক দাঁড়িয়ে আছে। আমি কেমন যেন পরিষ্কার রাতের আলোয় দেখতে পাচ্ছিলাম 7 জন লোকের প্রায় সেমই পোশাক, উঁচু করে লুঙ্গি পরা, গায়ে হাতাওয়ালা স্যান্ডো গেঞ্জি, আর তাদের মাথার উপর শত শত জোনাকি পোকা জ্বলছে আর নিপছে। আমি বিছানা থেকে নেমে সেদিকে ছুটে যেতেই দেয়ালে ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে যাই। আমার পড়ার শব্দে আমার স্ত্রী ঘুম থেকে উঠে আমার কাছে এগিয়ে আসে, হারিকেনের আলো বাড়িয়ে নিয়ে। সে বলে, কি হয়েছে আপনার? পড়ে গেলেন কেমন করে? বললাম, তুমি ঠিক আছো? কই গেছিলা? সে বলে, আমি তো আপনার পাশেই ঘুমিয়েছিলাম। মাটিতে পড়ার শব্দে ঘুম ভেঙে গেল। আমি বুঝে গেলাম খারাপ কিছু আমার সাথে খেলা খেলছে। আমি ভুল দেখছিলাম, আর লোকগুলির চেহারাও আমার স্ত্রীর স্বপ্নে দেখা লোকের মতো মিলে গেছে। তার মানে সেও ভুল কিছু স্বপ্নে দেখে নাই। আমি তাকে কিছু বুঝতে না দিয়ে বলি যে বাইরে যেতে লেগে হোঁচট খেয়ে পড়ে গেছি, তুমি ঘুমাও। পরদিন সকালে আমি আবার সেই হুজুরের কাছে যাই যিনি এর আগে আমার মেয়ের চিকিৎসা করেছিলেন। তাকে এ যাবতের সব কিছু বলার পর সে আমার উপর প্রচণ্ড রেগে যায়। সে বলে, মিয়া আমরা কিছু বললে সেটা ধুলায় উড়িয়ে দাও, এবার নাও জ্বালা ভোগো। সেবার বলে এসেছিলাম দ্রুত কোনো ভালো কাউকে দিয়ে সমস্যার সমাধান করো। কে শোনে কার কথা? সবই তোমার কাজের আর গাফলতির ফল। তিনি আমাকে আরেক কবিরাজ গাছের লোকের সন্ধান দেন, যার নাম আজিমুদ্দি, বাড়ি চণ্ডীপুর। সে আসলে নাকি সমাধান করতে পারবে। নাম শুনে সামাদ কবিরাজ চিনে যায় সেই কবিরাজকে। সে তার বেশ পরিচিত। সামাদ কবিরাজ বলেন যে তাকে তো আমি চিনি, সে ভালোই কাজ জানে তো। তখন আবুল কালাম আবার বলতে শুরু করে। আমি সেদিনই সেই কবিরাজের কাছে গেলাম, কিন্তু সে আমার কথা না শুনে আমার নাম ঠিকানা কাগজে নিয়ে পরদিন আসতে বলে। সেদিন রাতে দোয়া দুরুদ পরে ঘুমিয়ে যাই, আর কোনো সমস্যা হলো না। পরদিন সকালে সেই কবিরাজ আমার বাসায় লোক পাঠিয়ে দেয় দ্রুত আমাকে নিয়ে যেতে। আমি তার কাছে যেতেই বলে, মণ্ডল সাহেব পুরো পরিবার আছেন জীবন সংখ্যায়, দ্রুত সমাধান না করলে সব শেষ করে দিবে। এরা 7 প্রহরী, এক গুপ্তধনের পাহারাদার। যেন তেন গুপ্তধন নয়, 7.5 হাত লম্বা অষ্টধাতুর একটা দণ্ড পোতা আছে তোমার জমিতে। এই সম্পত্তিকেও তোলা তো দূরের কথা, ওঠানোর কথা চিন্তা করলে জীবন নাশ করে দিবে এই 7 প্রহরী। আপাতত আমি তোমার বাড়িতে বলয় দিয়ে বন্ধ করে দিব, যাতে তারা তোমার সীমানায় আসতে না পারে, আর আসলেও তাদের এই অষ্টধাতুর দণ্ড খুঁজে যাতে না পায়। আশা করি তাহলেই সমাধান হবে। সেদিন সন্ধ্যায় তিনি আমাদের বাড়ি আসেন। তিনি আসার আগেই আমার স্ত্রী আর আমাদের বড় ভাইয়ের বাড়িতে পাঠিয়ে দিই মেয়েদেরকে। সন্ধ্যা থেকে প্রায় অনেক রাত পর্যন্ত তিনি অনেক কিছু করেন, অনেক নিয়ম করেন, রিচুয়াল করেন। এক পর্যায়ে তার সাথে এক লোকসহ আমাকে নিয়ে বাড়ির চারপাশের 4টি গাছে 4টি বড় সাইজের পেরেক পুঁতে দেন, আর নিজে এক থলে বালু মেশানো ছাই নেন এবং তার চেলাকে 1 জগ পানি দিয়ে তার পিছু পিছু পানি ছিটিয়ে এগোতে বলেন। সেও বালু ছিটিয়ে দাগ দিতে থাকেন বাড়ির চারপাশে। আমিও তাদের পিছু পিছু হারিকেনের আলো নিয়ে এগোচ্ছিলাম। খেয়াল করলাম যে গাছগুলিতে পেরেক পোতা হয়েছে সেই গাছগুলো বাদে অন্যান্য সব গাছ, বাঁশঝাড় সব কিছু কাল বৈশাখী ঝড়ের মতো বাতাসে নড়ছে। মনে হচ্ছে সব উপরে নিয়ে যাচ্ছে বাতাস। কিন্তু পেরেকে পোতা গাছগুলো তখন একেবারে নিস্তব্ধ, শান্ত। বাতাসে হারিকেনের আগুনও নিভু নিভু করে। কবিরাজ চেঁচিয়ে বলল, মণ্ডল, হারিকেনের
তাপ বাড়ায় দাও, আগুন যাতে না নিভে। বাড়ির চারপাশে বালি আর পানি ছেটানো শেষ হতেই সব একেবারে স্তব্ধ হয়ে গেল। একেবারেই স্তব্ধ, শুনশান হয়ে গেছিল নিউ দুনিয়া। কবিরাজের শান্তির এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বাড়িতে প্রবেশ করলেন। হারিকেনের আলোয় দেখলাম সে কেবল বালু ছেটাই নয়, মনে হচ্ছিল রীতিমতো কারোর সাথে কুস্তি করে ক্লান্ত হয়ে গেছে। ঘামে তার পরনের ফতুয়া লুঙ্গি সব ভিজে গেছে। তিনি আবারও এক বালতি পানিতে তার থলে থেকে সেই বালি মিশানো ছাই গুলিয়ে নেন আর তার চেলাকে পুরো বাড়ির সব জায়গা ছেটাতে বলেন। তাকে পানি খেতে দিলে তিনি বলেন, এই বাড়ির এক ফোঁটা পানিও আমি গলা দিয়ে নামাতে পারবো না। তার চেলার পানি ছেটানো হলে তিনি বলেন, আল্লাহর রহমতে আজকের পর থেকে আর কোনো সমস্যা হবে না। শুধু মনে রেখো, পেরেক পোতা 4টি গাছ যেন কাটা না হয়। পারলে আজকের রাত তুমিও বাড়ির বাইরে থাকো, কাল থেকে আল্লাহ সব ঠিক করে দেবেন ইনশাআল্লাহ। এ বলে তিনি বিড়বিড় করে কি জানি পড়তে পড়তে বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর থেকে বেশ কয়েক মাস আমার বাড়িতে আর কোনো ঝামেলা নাই। বউ মরা এক ছেলের সাথে আমার মেয়েটার বিয়েও হয়ে গেল। ছেলেও বেশ বড় ঘরের। আমার ব্যবসায় অবস্থা ভালো হতে শুরু করলো, কিন্তু আমার স্বাস্থ্যের অবনতি হতে লাগলো। একে একে বাড়ির চারপাশে সব গাছপালা মরে যেতে লাগলো, এমনকি ঘাস লতাও শুকিয়ে গেছে, কিন্তু পেরেকে পোতা গাছ 4টা সতেজ। হঠাৎ আমার হাঁপানি রোগ ধরা পড়ল। তারপর থেকে খেয়াল করলাম পেরেকে পোতা সব থেকে বড় গাছটার 1টা 2টো করে ডাল শুকিয়ে ভেঙে পড়তে শুরু করেছে। খুব স্বাভাবিকভাবে নিচ্ছিলাম এই ভেঙে পড়াটা। বেশ কয়েকটা ডাল এমন হবার পর থেকে ধীরে ধীরে ছোট ছোট খাটো অস্বাভাবিকতা খেয়াল করতে শুরু করলাম আমি এবং আমার স্ত্রী। ছোট মেয়েটা বারবার বলতে লাগলো যে 2-1 দিন পর পর সে তার কানে কারো আওয়াজ শুনতে পায়। কেউ যেন তাকে উর্দুতে টেনে টেনে কিছু বলে, বেটি সুজানা, ও সুজানা, সুজানা বাড়ির বাহিরে এসো তো বেটি, आ जाओ बच्ची, हम बहुत कुछ देंगे हमारे पास आने से, छोड़ दो ये घर बार, आ जाओ जल्दी, ओ सुजाना। মেয়েটা মাঝে মাঝে এটা শুনতে পেত, কিন্তু কাউকে দেখতে পেত না। ভয় মেয়েটা রাতে একা ঘুমানো বন্ধ করে দিল। বেশ কয়েকদিন পর পর এই সম্পূর্ণ কথা একই ধাঁচে কেউ তার কানে কানে বলতো, কিন্তু প্রায় প্রতিদিন শুনতে পেত তার নাম ধরে ভেঙচি কেটে চেঁচায়। বিশেষ করে সে যখন গোসলে যায়, যখন একা থাকে, তখনই তার কানে কেউ যেন ভেঙচি কেটে বলে যায়, সুজানা, শুধুমাত্র একটা শব্দ। তখনই মেয়েটার শরীর শিউরে ওঠে আর গা গুলিয়ে ওঠে। প্রথমে তার শ্রুতিভ্রম মনে করলেও পরে তার বাবা মা দুজনই বেশ চিন্তায় পড়ে যায়, কারণ এমন তিক্ত অভিজ্ঞতা তো আজ নতুন নয়। এদিকে আমার শরীর আরো খারাপ হতে লাগলো দিন দিন। হঠাৎ শুরু হলো আরেক বিপত্তি। নিজের অজান্তে মেয়ে আর তার মায়ের শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত বের হওয়া শুরু করলো। 2-1 দিন পর পর তাদের এই সমস্যা। ধারালো কিছু দিয়ে কেটে দেওয়ার মতো ক্ষত দেখা যাচ্ছিল। মা মেয়ে দুজনেরই শরীর ক্ষত বিক্ষত, কিন্তু কে কাটছে, কিভাবে কাটছে কেউ টের পেতাম না, কোনো আঘাতও পেতাম না। কেবল রক্ত দেখে বুঝতাম শরীর কেটে গেছে। অন্যদিকে বড় মেয়ের এই শ্বশুর বাড়িতেও নানা ঝামেলা শুরু হয়ে গেল। বলতে গেলে বাড়ির কেউ মেয়েটাকে দেখতে পারতো না, আপদ মনে করতো মেয়েটাকে। বিনা দোষে সবাই তার উপর চেঁচামেচি করত। কেবল জামাইটাই তার প্রতি সদয় ছিল বলে সংসারটা টিকে ছিল। আমার হাঁপানির সমস্যা, বাড়ির দুজনের একের পর এক অদ্ভুত সমস্যা হচ্ছে। বাড়িতে প্রতিদিন ছোটখাটো ঝামেলা তো আছেই। ব্যবসার কাজের লোকগুলো একে একে চলে যায়। আমি একেবারে দিশেহারা হয়ে গেলাম। মেয়েটা দিন দিন তার বড় বোনের সেই অবস্থার মতো হয়ে যাচ্ছে, চুপচাপ, মাঝে মাঝে বিনা কারণে রেগে যাচ্ছে। আর সন্ধ্যা হলেই বলতে থাকে, মা মা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও মা, ওরা 7 জন আসছে মা, ওরা বাড়ির বাইরে আছে মা, আমি দেখতে পাচ্ছি, ওই যে 7 জন আমাকে ডাকে মা, ওরা আমাকে নিয়ে যাবে। পূর্বে চিন্তা ধীরে ধীরে আবারও বাসা বাঁধতে শুরু করলো আমাদের মনে। হঠাৎ একদিন স্বপ্ন, রাতে আমার ঘুম ভাঙলো, উঠে দেখি আমার স্ত্রীও উঠে বসে আছে বিছানায়। জিজ্ঞেস করলাম, তুমি বসে আছো কেন? স্ত্রী বলল, যা শুনে আমার হাঁপানি যেন বেড়ে যাচ্ছে, দম বন্ধ হবার জোগাড়। সে বলল সে স্বপ্ন দেখেছে বড় জাম গাছের এক পাশের পাতা সবুজ আর অন্য পাশের পাতা শুকিয়ে ঝরে গেছে, সেই পাশের ডালগুলিও শুকিয়ে ফাটা ফাটা হয়ে গেছে।
সেই ডালে 7 জন লুঙ্গি আর গেঞ্জি পরা অবয়ব বসে আছে পা ঝুলিয়ে। সবার হাতে এক প্রকারের বর্ষা সদৃশ বস্তু। তারা সবাই আমার দিকে উপহাসের চাহানিতে চেয়ে আছে। আর সবার উপরের ডালে বসে আছে একা একজন, যার ঘাড়ে একটা গামছা ঝোলানো। তাকে আমি চিনে গেছি। এটা সেই লোক যে অনেকদিন আগে আমার স্বপ্নে একা এসেছিল আর আমাকে হুমকি দিয়েছিল। এই বলে আমার স্ত্রী কাঁদতে লাগলো। আমিও মাত্রই ঠিক হুবহু একই স্বপ্ন দেখেছি। সে রাতে আর ঘুম হলো না। পরদিন সকালে ঘর থেকে বেরোতেই চোখ গেল জাম গাছটার দিকে। দেখলাম অবাক করা একটা কাণ্ড। গাছের কয়েকটা ডাল শুকিয়ে গেলেও আজ একেবারে স্বপ্নে দেখা সেই গাছের মতো হুবহু অর্ধেক শুকিয়ে আছে। আমি দেরি না করে চণ্ডীপুর যাওয়ার জন্য রওনা হলাম। গিয়ে দেখি আজিমুদ্দি কবিরাজ সবে ঘুম থেকে উঠল। আমাকে এই 7 সকালে দেখে সে বেশ অবাক। তাকে এই কটা দিন ঘটনা সব কিছু বললাম। সব শুনে তার কপালে চিন্তার ভাঁজ পড়া দেখলাম। সে আমাকে বলল, তুমি বাড়ি যাও, আমি রাতে তোমার বাড়ি আসবো। ঠিকানা দেওয়ার পর সন্ধ্যায় কবিরাজ এসে নিজের মতো করে আসন পেতে বেশ কিছুক্ষণ কি জানি ঘর থেকে বেরিয়ে উঠানে চলে আসলো। উঠানে আমাকে এসে বলল, মণ্ডল, ঝামেলা এবার প্রকোপ রূপ ধারণ করেছে। ধীরে ধীরে পেরেক পোতা সেই 4টা গাছই মারা যাবে। তারা এসব কবজা করে নিয়েছে। সবগুলি গাছ মারা যাবার আগেই যা করার করতে হবে, না হলে রক্ষা নাই। ভরসা রাখো, সাধ্যমতো যা করার করছি আমি। কবিরাজ নিয়মিতভাবে আমার বাসায় এসে নানা তদবির করতে লাগলো, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। একে একে পেরেক পোতা 2টো গাছ শুকিয়ে মারা গেল। বাকি 2টারও অবস্থা ভালো দেখা যাচ্ছে না। আবারও আমার ব্যবসা বন্ধ হয়ে গেল কয়েকদিনের মধ্যেই। ছোট মেয়েটা বারবার ওই ডাক শুনে শুনে এখন ঘর থেকে বের হওয়াই বন্ধ করে দিয়েছে। কিছুটা মানসিক ভারসাম্যহীনের মতো অবস্থা। 2 দিন তো হাতে দা নিয়ে নিজের গলায় চালিয়ে দিয়েছিল। শুধু বলে, আমি আর পারছি না, ওরা আমাকে নিয়ে যাবেই মা। বাড়ির এমন অবস্থাতেই বড় মেয়ের জামাইটা রেলে কাটা পড়ে মারা গেল। আরো বিধ্বস্ত হয়ে গেলাম। জামাইয়ের কুলখানির পর বড় মেয়ের শ্বশুর বাড়ির লোকেরা তাকে অপয়া সাব্যস্ত করে ঘর থেকে তাড়িয়ে দিল। মেয়ে আবার আমার বাড়িতে চলে আসলো। সেই দিন রাতে আমার স্ত্রী স্বপ্নে দেখলো সেই সুইপার গোছের অবয়বটা আবারও তাকে বলছে, আসাল মে তোদের কলিজা বহুত বাড়ারে औरत, এত কিছু করলাম লেকিন তোদের তাড়াতে পারলাম না। हमारा जमीन तू और तेरा परिवार खाली नहीं कर दिया, अब से मरने के लिए तैयार हो जाओ। তোর মেয়ের জামাই তোকে নিয়ে গেলাম, এখন তোর আদমিটা আছে हम लोगों का फर्जों में, सिर्फ কিছুদিন সবুর কর। आंखों के सामने देखते पाबी कैसे तरपा के मार देंगे तेरे आदमी को। চিৎকার দিয়ে ঘুম থেকে উঠল সে। উঠেই আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো অঝরে। পানি খাইয়ে তাকে ঠিক করলাম। সে বলল সে স্বপ্ন দেখেছে। পরদিন আবারও কবিরাজের কাছে গেলাম। সে বলল, তোমার বাড়ির একটা ঘর ফাঁকা করে দাও তো, 3 রাত 2 দিনের জন্য আমি আসন বসাবো। সেদিন রাত থেকে ঘরে আসনের সরঞ্জাম নিয়ে বসে গেল কবিরাজ। টানা 3 রাত 2 দিন চলল তার আসন। এই 3 রাতে ঘুমাতে পারলাম না। ঘুমালেই স্বপ্ন দেখতাম কয়েকজন মিলে আমাদের উঠান বারান্দা সহ নানা জায়গায় খোরাখুরি করছে। নিজেরা হিজিবিজি কথায় কথা বলে। কথা বুঝতে পারতাম না। ঘুম ভেঙে গেলে চোখ মেলেও স্বপ্নের সেই দৃশ্যগুলোই দেখতাম, দেয়াল ভেদ করে, মানে সেই আগের মতো। দেয়াল আছে কিন্তু আমার দৃষ্টি দেয়াল ভেদ করে বাইরে তাকিয়ে আছে। 3য় রাতে কবিরাজ যে ঘরে ছিল সেই ঘর থেকে একটু পর নানা রকম অদ্ভুত আওয়াজ আসতে লাগলো। মানুষের কোলাহল, কুকুরের ডাক, কাকের ডাক, ধস্তাধস্তির শব্দ সহ আরো অনেক আওয়াজ। ফজরের আজানের পর সেই ঘরের দরজা খোলার শব্দ পেয়ে আমি দরজার সামনে গেলাম। দেখলাম কবিরাজের বিধ্বস্ত চেহারা। কোনো মতো ঘর থেকে খুঁড়িয়ে বেরিয়ে এলো সে। আমার আর বুঝতে বাকি রইল না যে সারা রাত তার সাথে ভালো কিছু ঘটেনি মোটেও। তাই তাকে জিজ্ঞাসা না করে বালতি করে পানি এনে গোসল করিয়ে বিশ্রামের জায়গা করে দিলাম। পরদিন জোহরের ওয়াক্তে তার ঘুম ভাঙে। সে তড়িঘড়ি আমাকে বলে, মণ্ডল সাহেব, আমাকে ভ্যানে উঠিয়ে বাড়ি পাঠাও। মাফ করো, তোমার এই কাজ আমার দ্বারা সম্ভব না। এই কাজে ডেকো না আমাকে, আমি নিজের জীবন শঙ্কায় আছি। হাতে সময় কম, বাকি একটা গাছ মরে যাবার আগেই যা করার তোমাকে তা করতে হবে।
এবার আমি কবিরাজের মুখে এসব শুনে দিশারা হয়ে গেলাম। তাকে বললাম, এখন তাহলে উপায় কি? সে বলল সে ভেবে জানাবে। পরদিন মানে গতকাল কবিরাজ এক লোকের কাছে আপনার নাম বলে পাঠিয়েছে, যে পারলে আপনিই সমাধান দিতে পারেন। সামাদ কবিরাজ দেখলেন এতক্ষণ সব ঘটনা শুনতে শুনতে তারা প্রায় গ্রামের কাছে এসে গেছে। গ্রামের সামনে 3 রাস্তার মোড়, এরপর থেকে দুজনের রাস্তা দুদিকে। কবিরাজ আবুল কালামের দিকে তাকিয়ে দেখে সে হাঁপাচ্ছে, মানে এতটা পথ হেঁটে হেঁটে কথা বলতে তার কষ্ট হচ্ছিল। যদিও রাস্তায় প্রায় 3-4 বার আবুল কালাম বসে খানিকটা সময় জিরিয়ে নিয়েছিল, কিন্তু তার তো শরীরের অবস্থা একদমই ভালো না। তাই সামাদ কবিরাজ আবুল কালামকে মোড়ের একটা টং দোকানে বসিয়ে, ততক্ষণে দোকান বন্ধ হয়ে গেছিল, সব বসিয়েছিল আর কি কিছুক্ষণ। আবুল কালাম সামাদ কবিরাজের হাত ধরে করুণ ভাই বলতে থাকে, ভাই আমাকে আর আমার পরিবারকে বাঁচান, একটু দয়া করেন, নাহলে স্ত্রী কন্যা নিয়ে মারা পড়ব। লোকটার এমন অবস্থা দেখে সামাদ কবিরাজের মায়া লেগে যায়। পরের দিন বাদ আসর আবুল কালামের বাড়িতে গিয়ে দেখা করার কথা বলে তিনি বাড়িটার দিকে হাঁটা দেন। হাঁটতে হাঁটতে সামাদ কবিরাজ 3 রাস্তার মোড় থেকে একটু দূরেই আসতেই তার মনে হতে লাগলো রাতের আধারে রাস্তার দুপাশের গাছগাছালি থেকে ঝাঁকে ঝাঁকে লাখ লাখ চোখ তাকে দেখছে। যেহেতু তিনি এসবে এখন অভ্যস্ত, তাই পাত্তা না দিয়ে বাড়ির দিকে যেতে থাকেন। যেহেতু দেশের উত্তর অঞ্চলে শীত তুলনামূলক আগেই আসে, তাই তখন কুয়াশা পড়া শুরু হয়ে গেছে। তিনি দেখলেন গ্রামের ঠিক সামনে ফাঁকা মাঠের মাঝে রাস্তার উপর 7টা অবয়ব পরিষ্কার দেখা যাচ্ছে। কুয়াশা রাতেও একদম স্পষ্ট। তার মনে হচ্ছিল যে সাদা কুয়াশার মাঝে 7টা কালো ছায়া। তার মানে এই 7 সংখ্যার জন্য খটকা লাগে, কারণ আবুল কালামের বাড়িতেও 7 জনের উপদ্রব। সে শরীর বন্ধ করে নিয়ে সোজা বাড়ি চলে যায়। খেয়ে দিয়ে শোবার পর তার মনে আবুল কালামের কথাগুলো ঘোরপাক খাচ্ছিল। আল্লাহ কি না করতে পারে, কত সম্পদশালী লোক, কি দর্শন, কি সুন্দর চেহারা, অথচ আজ আহাকে আল্লাহ কই নামিয়ে দিয়েছেন। না আছে অর্থ সম্পদ, না আছে সেই সুদর্শনীয় চেহারা। সেদিন মাঝরাতে সামাদ কবিরাজের ঘুম ভাঙে। নাকে শিউলি ফুলের সুবাস পান তিনি বুঝে যান তার বাবাজান চলে এসছে। তিনি বাবাজানকে আবুল কালামের কথা বলেন। সব শুনে বাবাজান বলেন, বেটা তুমি কি চাও, তাদের সাহায্য করতে? কবিরাজ বলে, হ্যাঁ। তার কথা শুনে আমার খারাপ লেগেছে। তো তার বাবাজান বলে, ঠিক আছে, কাল যাও, রেকি করে আসো, দেখো খবর কিছু পাও কিনা, কে আর কেন এমন করছে। আমি আজ দূরে যাব, কবে নাগাদ ফিরবো বলতে পারছি না। তেমন খারাপ কিছুর আভাস পেলে আমি ফেরার আগে একা কিছু করতে যেও না, মনে রেখো সাহস সব জায়গায় দেখাতে নাই। এই বলে বাবাজান চলে গেলেন। পরদিন বিকেলে সামাদ কবিরাজ আবুল কালামের গ্রামে গিয়ে আসরের নামাজ আদায় করেন। নামাজ শেষে আবুল কালাম নিজে তাকে তার বাড়িতে নিয়ে যায়। বাড়ির সামনে আসা মাত্রই সামাদ কবিরাজের অস্বস্তি লাগতে শুরু করে, আর বাড়ির সীমানায় পা দেয়া মাত্রই তার মনে হলো যে শরীরটা যে কেমন যেন ভার হয়ে গেল। সর্বশরীরে হালকা ঝিমঝিম করে উঠতে লাগলো। তিনি বুঝে গেলেন এই বাড়িতে যারাই আছে তারা খুব খারাপভাবে সবকিছু কবজা করে ফেলেছে। বাড়িটার আশেপাশে ঘোরাঘুরি করে সবকিছু পর্যবেক্ষণ করে দেখেন। একটু পরে মাগরিবের ওয়াক্ত হয়ে যায়। সামাদ কবিরাজ নলকূপ থেকে ওযু করে বাড়ি থেকে মসজিদের উদ্দেশ্যে বের হতেই কে যেন তার পায়ে গোবর ছুঁড়ে মারে। তিনি বিরক্ত হয়ে আবারও ওযু করেন। একটু সামনে যেতেই আবারও তার গায়ে পচা কাদা ছুঁড়ে মারেন কে যেন। তিনি বিরক্ত হয়ে যান। তিনি কাউকেই দেখতে পেলেন না। রাগ করে এবার ওযু না করে মসজিদের দিকে হাঁটা দেন। সেখানকার কোথাও গিয়ে ওযু করার জন্য, সেখানে গিয়ে সে ওযু করবে। আবুল কালাম বললেন, দেখলেন তো ভাই, আপনি আজ এলেন, এই অল্প সময়ের মাঝে আপনার সাথে এমন করছে। তাহলে ভাবেন আমাদের সাথে কি অত্যাচারটা করছে 2টা বছর যাবত। সেদিন মাগরিবে নামাজ শেষে পরের দিন সন্ধ্যায় আবারও আসার কথা দিয়ে সামাদ কবিরাজ চলে গেল। যেহেতু বাবাজান দূরে কোথাও গেছেন, ফিরতে কিছুদিন সময় লাগবে, তাই তিনি তাকে ডাকেননি। নিজেই কিছু তদবির আর জিনিসপত্র নিয়ে পরদিন বিকালে আবারও আবুল কালামের বাড়ির দিকে রওনা দেন, আর মনস্থির করেন যে সে রাতে ও বাড়িটাই কাটাবেন আর ভালোভাবে সবকিছু পর্যবেক্ষণ করবেন। তিনি এমনভাবে বাড়িতে গেলেন যাতে বাড়ির লোকেরা কেউই বুঝতে না পারে তিনি কি করতে এসছেন। এশা নামাজ আদায়ের পরে আবুল কালাম আর সামাদ কবিরাজ বারান্দায় বসে কিছু সময় কথা বলছিলেন।
কবিরাজ খেয়াল করেন উঠানের পাশেই সে আধমরা জাম গাছ থেকে জল জল করে কয়েকটা চোখ মনে হচ্ছে তাকিয়ে আছে। ভালো করে খেয়াল করলে বুঝতে পারেন আসলে কেবল জল জলে চোখ না, কয়েকটা অস্পষ্ট অবয়ব পা ঝুলিয়ে গাছের ডালে বসে আছে। তারা কবিরাজকে পর্যবেক্ষণ করছে, কান পেতে শুনছে কি কথোপকথন চলছে। কিছুক্ষণ পরে কবিরাজ আবুল কালামকে তার ঘরে পাঠিয়ে দিয়ে নিজের শরীর বন্ধ করে নিয়ে বারান্দাতেই বসে রইলেন আরও কিছু সময়। কিন্তু এখন আর কিছুই বোঝা যাচ্ছে না। প্রায় মাঝরাতের দিকে তিনি ঘরে গিয়ে খাটের সামনের উঁচু অংশটায় হেলান দিয়ে আধ বসা অবস্থায় একটু গা এলিয়ে বিছানায় দেন। নিজের অজান্তেই ঘুম চলে আসে সামাদ কবিরাজের। হঠাৎ মহিলা মানুষের গোঙানিতে তার ঘুম ভাঙে। চোখ খুলতেই দেখেন আধ বসা অবস্থায় তিনি দেখতে পান ঘরের দেয়াল ভেদ করে নিজেও বাইরের সব কিছু দেখতে পাচ্ছেন। তিনি দেখেন আবুল কালামের স্ত্রীকে কয়েকজন মিলে মাটিতে ফেলে সমানে দা দিয়ে কোপাচ্ছে। এই জন্য তেন দা না, বিশাল আকৃতির রামদা। কবিরাজের মনে হতে লাগলো প্রতিটা কোপের সাথে সাথে মাটি, ঘর, উঠান সব যেন কেঁপে কেঁপে উঠছে। কয়েকটা কোপ দেওয়ার পরই দেহটা না নিথর হয়ে যায়। সে নিথর দেহটা টেনে হিচড়ে বাড়ির বাইরে নিয়ে গেল অবয়বগুলা। সামাদ কবিরাজ ঘর থেকে বেরিয়ে তাদের পিছু পিছু চলতে লাগলেন। তার মনে হচ্ছিল নিজের অনিচ্ছা সত্ত্বেও তাকে যেতে হচ্ছে কোনো কারণে। তিনি পিছু পিছু চলছেনই না, তিনি রীতিমতো দৌড়াচ্ছেন। হঠাৎ তার পা কিছুতে আটকে যায়, হোঁচট খেয়ে পড়ে যান তিনি মাটিতে। তারপরে তার মনে হলো তিনি নিজেকে নতুন করে ফিরে পেলেন। মনে হচ্ছিল কোনো একটা ঘোর অথবা সম্মোহিত শক্তি থেকে তিনি মুক্তি পেয়েছেন। তিনি খেয়াল করলেন তিনি মাটিতে নয়, বালুর উপরে পড়ে আছে। উঠে বসতেই দেখেন চারিদিকে কুয়াশা, আর কুয়াশার মাঝেও উপর থেকে হালকা শেষ রাতের চাঁদ জোছনা উকি দিচ্ছে। আবছা আলোয় তিনি দেখেন জায়গাটা নদীর পার মনে হচ্ছে, যার কারণে সেদিকটায় কুয়াশাটা একটু বেশি। তিনি উঠে দাঁড়ালেন, আশপাশের পরিবেশ অনুধাবন করে বুঝে গেলেন তিনি করতোয়া নদীর পাশে দাঁড়িয়ে আছেন, যেটা আবুল কালামের বাড়ি থেকে প্রায় মাইল দূরে। শয়তানগুলো তাকে ভুল দেখিয়ে এত দূর নিয়ে এসছে। তার ভেতরে রাগ হচ্ছিল নিজের প্রতি যে কেন তিনি এই ধোঁকা বুঝতে পারলেন না। হঠাৎ বাঁ দিক থেকে কয়েকজনের হাসির শব্দ ভেসে আসে। সেদিকে তাকায় সামাদ কবিরাজ। দেখেন কুয়াশার মাঝে একে একে 7টা অবয়ব দেখা যাচ্ছে, যারা তাকে দেখে উপহাসের হাসি হাসছিল, যা দেখে তার রাগ আরো দ্বিগুণ বেড়ে যায়। তিনি চোখের আন্দাজে আলো আধারের মাঝে গ্রামে ফিরতে থাকেন। তখন পেছন থেকে কেউ একজন বলে, ये आया था हमें भगाने के लिए, जो खुद ही हमारा छोटा सा जाल में फंस गया। ये सोचा था वो क्यों उस घर पे आया हम नहीं जान पाएंगे, लेकिन कमीने का बच्चे ने भूल गया था कि हम उसकी तरह बेवकूफ़ इंसान नहीं है। देख देख कैसे भाग के जा रहा है, कायर आदमी कहेगा। এই বলে আবারও উচ্চ স্বরে উপহাসের হাসি আসতে থাকে। সামাদ কবিরাজের আন্দাজের উপরেই পথ চলছিল। হঠাৎ কানে দূর থেকে ফজরের আজান ভেসে আসায় তিনি বুঝেন ওইদিকে গ্রাম। গ্রামে ঢুকতে ঢুকতেই বেলা উঠে যায়। তিনি আবুল কালামের বাড়ি যেতেই দেখেন সবাই তাকে খোঁজাখুঁজি করছে, আর সবাইকে স্বাভাবিকভাবে বিচলিত মনে হচ্ছিল। রাতের কথা কাউকে না বলে তাদের এত উদ্বিগ্ন হওয়ার কারণ জানতে চাইলে আবুল কালাম বলে, ভাই রাতে ঘুম ভাঙলে দেখি আমার স্ত্রী ঘুমের মাঝে কান্না করছিল। তাকে ঘুম থেকে জাগালে সে বলে যে স্বপ্নে সে কয়েকজন তাকে মাটিতে ফেলে করাত দিয়ে তার হাত পা খণ্ড খণ্ড করছে, আর বুড়ো অবয়বটা কুড়াল নিয়ে এসে আমার মাথায় সজোরে আঘাত করছে, কিন্তু সে আমার কাছে যেতে পারছে না। এরপর থেকেই কেমন যেন চুপ হয়ে গেছে, কোনো কথাবার্তা বলছে না। আবার সকালে বড় মেয়েটা বলছে সে রাতে তার স্বামীকে স্বপ্নে দেখেছে যে বড় রামদা নিয়ে আমাকে মারতে আসছে বারবার। আসলে সামাদ ভাই কি হচ্ছে বুঝেন একবার, দ্রুত কিছু করা যায় কিনা দেখেন। কবিরাজ মনে মনে খারাপ কিছুর আভাস পাচ্ছিলেন, কারণ সবাই যা দেখেছে প্রায় একই ধাঁচের। হয়তো শয়তানগুলোকে কাউকে মারার পরিকল্পনা আছে, কিন্তু কেন এমন করছে, কি সমস্যা তার কিছুই বুঝতে পারছিলেন না তিনি। পরের রাতে কবিরাজ আধঘুম অবস্থায় বসেছিলেন একা একা আবুল কালামের ঘরে। ঘরের দরজা খোলাই ছিল। মাঝরাতে তিনি দেখেন দুজন মানবাকৃতির অবয়ব বাড়ির উঠোনে আর রান্নাঘরের মাটির মেঝের বিভিন্ন জায়গায় পাথরে ধারালো বল্লমের আগা দিয়ে খোঁড়াখুড়ি করছে। এটা দেখে তিনি ঘুম কাটিয়ে সেদিকে ভালোভাবে লক্ষ্য করলে দেখেন সত্যি দুটি অবয়ব খোঁড়াখুড়ি করছে আর বিড়বিড় করে কি যেন বলছে।
কবিরাজ ভালোভাবে কান পাতলে শুনতে পান অবয়ব নাকি দুটি গলায় বিড়বিড় করে কথা বলছে। কথাগুলো খুব দ্রুত গতিতে বলছে, बीत गया वक्त बीत गया और 2-4 दिन का इंतज़ार, ये काम कायद खाना से काम नहीं है। कामिनी ने हमें कायद कर रखा है उसके आए आज धातु के चक्कर में। हमारा और क्या, उसका काम हासिल होगा, हमें भेंट चढ़ जाएगा, बस यही। लेकिन वो बदसूरत ने हमें काम पे आगा कर अष्ट धातु का हासिल कर लेगा। अन्यजन माथाय एकटा ठुआ मेरे बोलो, बातें मत कर, ध्यान लगा के ढूंढ जल्दी, पता नहीं कहाँ से छुपा के रखे आज धातु को। अगर आज भी पता ना मिला तो सरदार ने हमें दंड देगा। তখন আরেক অন্য হঠাৎ নাকি গলায় হি হি বলে হাসতে লাগলো আর বলল, মিল গয়া পাতা মিল গয়া। তাদের আরও কথাবার্তা থেকে কবিরাজ বুঝতে পারে যে এই বাড়িতে জমিনের নিচে কোনো ধাতুর সন্দণ্ড আছে, যেটা হাসিলের জন্য কোনো পিশাচ এগুলোকে পাঠানো হয়েছে। আর বাড়িতে লোকজন থাকে, তারা এই কাজ করতে পারছিল না, যার কারণে আবুল কালামের পরিবারকে নানাভাবে ভয় দেখানো হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। কবিরা তাদের কথায় আরও জানতে পারে যে আগামী অমাবস্যার রাতে বাড়ির সবাইকে হত্যা করা হলেও এই অষ্টধাতুর দণ্ডটি হাসিল করবে তারা। কিছুক্ষণ এগুলো নিয়ে ভাবার পরে তার মনে মনে ধীরে ধীরে লোভ বাসা বাঁধতে থাকে। তিনি ভাবেন যে এই অষ্টধাতুর দণ্ড সে কেন পাবে না। তাই পরদিন রাতে সামাদ কবিরাজ একটা চিরকুট লিখে উঠানের মাঝে ফেলে রাখে, যেটাই লেখা ছিল, তোমরা যেই হও আর যেই হও না কেন, তোমাদের পাঠাক, আমি তোমাদের সাথে সওদা করতে চাই। যে বস্তুর সন্ধান তোমরা করছো সেটা আমি পাইয়ে দিব, বিনিময়ে তোমাদের খুশি করে দেব ভোগ দেওয়ার মাধ্যমে। আমাকে স্বপ্নে দেখা দিও। সেদিন মাঝরাতে একটা অবয়ব উঠানে ঘুরুঘুরি করতে দেখেন কবিরাজ। সেদিন সে অবয়বটা একাই ছিল উঠানে, আর মুখে বিড়বিড় করছিল, वक्त हो गया, ये अष्टु धातु को टाइम आने पे निकल कर उसे देने से हम आज़ाद हो जाएंगे। সেদিন আর কোনো অবয়বকে দেখতে পাননি কবিরাজ। তিনি অপেক্ষায় ছিলেন যে কখন অবয়বটিকে চোখে তার রাখা চিরকুটটি পড়ে। তিনি অবশ্য চিরকুটে এমন কিছু তদবির রেখেছিল যার বলে কোনো একটা এনডিটির চোখে পড়বে এটি। ওই একা অবয়বটি ঘুরতে ঘুরতে হঠাৎ তার চোখ চিরকুটে যায়। সে কাগজটি উঠিয়ে দেখে সাথে সাথেই বাড়ির সীমানার বাইরে চলে যায়। রাতে কবিরাজ ঘুমানোর পর স্বপ্নে দেখে সে অবয়বটি তাকে বলছে, ভোর রাতের আগেই পুকুর পাড়ের বড়ই গাছের নিচে আয়। এটুকু দেখে তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে সে দ্রুত পুকুর পাড়ে চলে যায়। গিয়ে দেখে বড়ই গাছের নিচে হাঁটু মুড়ে উবুত হয়ে বসে আছে। কবিরাজকে দেখে অবয়বটি উঠে দাঁড়ায় আর বলে, বাতা क्या भोंकना चाहते हैं, बता, तू जैसा इंसान भोंकने की अलावा और क्या कर सकते हैं, बता। কবিরাজ বললেন, তোমার জন্য একটা সওদা নিয়ে এসেছি, এই অষ্টধাতুর ব্যাপারটা খুলে বলো আগে। সে বলে, उस जमीन पे बरसों से छुपा हुआ एक अष्ट धातु का 7.5 हाथ लंबे दंड, इसे हासिल करने के लिए 70 साल पहले हमें काम पे लगा दिया था एक तांत्रिक, जो मरने के बाद उसको बेटा फिर से अपना तरीका से हमें वही काम पे रखा। अब ये हासिल करने का वक्त आ गया। তো বলছে যে জমির মধ্যে একটা অষ্টধাতু এরকম ছিল, কিন্তু সেটা আমরা খুঁজতে আসছি এবং আসলে তান্ত্রিক মারার পরে ওইটা ওর বেটা ফিরছে, ওই তান্ত্রিকটা মারার পর এরপরে ওনার ছেলে তাদেরকে পাঠিয়েছে আবারও। তো কবিরাজ বলে, সে কেই তান্ত্রিক? তখন কবিরাজটি বলে, সে তান্ত্রিকের নাম নিতে পারবে না, নিষেধ আছে। কবিরাজ বলে, তান্ত্রিকের হাত থেকে তোমাদের রক্ষার দায়িত্ব আমার। তোমাদের 2টি কালো মহিষ ভোগে দেব, এই জিনিস আমাকে দাও। তখন কবিরাজ অবয়বের চোখে লোভ আর দুশ্চিন্তা দুটোই দেখছিল। সে বলে যে এই কাজ করতে পারবে না, এতে তার জীবন সংশয় আছে, তাদের অন্য কেউ এই কাজে রাজি হবে না। খানিকক্ষণ চুপ থেকে আবারও বলে যে ঠিক আছে, তুই আমাকে শুধুমাত্র এই মহিষ ভেট দিবি আর এটার বদলে তুই অষ্টধাতু আমাকে মিলাই দিবি, তাই তো? কবিরাজ বলে, আমার কিছু শর্ত আছে। কবির বলে, কি শর্ত? সে বলে, সে এই দলের কেউ না, এই 7 জনের দলের কাছে তাকেও জিম্মি করে রেখেছে। যদি দলের বাকি 6 জনের কাছে তাকে মুক্তি দেওয়া হয় তাহলে এই কাজ সে করবে, আর সাথে জোড়া মহিষ ভোগও দিতে হবে। কবির রাজি হয়ে যায় আর বলে, তুই আমার কাজটা করে দে, তোর কাজটা আমি করে দিব।
তখন অভাবটা তাকে বলে, আগামী পরশু রাতে অমাবস্যার রাত, যা করার তার আগেই করতে হবে। মাত্র একটা রাত হাতে সময় আছে, যা করার আগামীকালকেই করতে হবে। এন্টিটা কবিরাজকে কয়েকটা তদবির দিয়ে বলে দেয়, আর কিছু সামগ্রী জোগাড় করার কথা বলে, আর বলে কাল রাতে বাড়ির সব লোককে বাড়ি থেকে বাইরে রাখতে হবে, সন্ধ্যার পর থেকেই যা করার তা শুরু করতে হবে। সব কথায় সম্মতি দিয়ে কবিরাজ ঘরে চলে আসে। অবয়বটা যাবার সময় আবারও বলে যায় যে তান্ত্রিকেরা বাবা ছেলে মিলে এত বছরে জল ঢেলে বড় করেছে, সেই গাছের ফল কবিরাজ বিনা শ্রমেই খাবে, কিন্তু শর্ত ভুলে গেলে চলবে না। পরদিন সকালে উঠেই কবিরাজ নিজের বাড়ি চলে যায়। যাবার আগে বলে যায় যে রাতে অন্য কোথাও থাকার ব্যবস্থা করে যেন বাড়ির সকলে মিলে তিনি মাগরিবের সময় আসবে। সারাদিনে সব সামগ্রী জোগাড় করে কবিরাজ সন্ধ্যার দিকে সেই বাড়িতে এসে বাড়ির লোকদের অন্য বাড়িতে পাঠিয়ে দিয়ে বারান্দায় বসে একা একা সেই এন্টিটির জন্য অপেক্ষা করছিলেন। এশার ওয়াক্তের পর উঠানে খুটখুট আওয়াজ পেয়ে সেদিকে তাকাতেই দেখতে পান এন্টিটি এসে গেছে। এন্টিটি কবিরাজকে উঠানের একটা জায়গা দেখে সেখানে সিঁদুর ছিটাতে বলে। তারপর এক বালতি বালুতে শিখিয়ে দেয়, একটা তদবির করে সেটা বাড়ির চারিপাশে ছিটিয়ে দিয়ে আসতে হয়। কবিরাজ তার কথা মতো সব করতে থাকে। যেহেতু শীতের সময় ছিল আর এশার নামাজ শেষ হয়ে গেছে, গ্রামে প্রায় সব মানুষই ঘুমের প্রস্তুতি নিচ্ছিল, নইলে ঘুমিয়ে গেছে। শুনশান নিস্তবতায় কবিরাজ কাজ করছে। ততক্ষণে গাছের পাতায় জমা কুয়াশা ফোঁটা ফোঁটা পড়তে শুরু করেছে। কবিরাজ বালি ছিটিয়ে উঠানে ফিরে এন্টিটিকে তার দিকে এক বাটি ছাই এগিয়ে দিয়ে বলে, এটা গায়ে মেখে নিতে। আর উঠোনের পাশের ধান সিদ্ধ করা বড় চুলার দিকে ইশারা করে বলে, ওইটা তান্ত্রিকনের টুকলি ছুপাকে রাখা হয়। মানে সে বলছে ওই চুলায় সেই তান্ত্রিক তাবিজ লুকিয়ে রেখেছে। তারপর সেই তুলার ভেতরে হাত দিয়ে তাবিজটি তুলে নষ্ট করে দিতে হবে বলে কবিরাজকে। কবিরাজ সেটি করার পর তাকে উঠানে সিঁদুর দেওয়া জায়গাটা একটা গর্ত করে দিতে বলে, আর সেই গর্তের চারিদিকে তারা শিখিয়ে দেয় একটা তদবির দিয়ে একটা দাগ দিয়ে সাটার মাঝে বসতে বলে, সেটার মাঝে। তো কবিরাজ সেখানে বলে এন্টিটিকে গত রাতে শিখিয়ে দেওয়া শেষ তদবিরটি করতে বলে। সে জিহ্বা দিয়ে সেই গর্তের মাটি চেটে দেখে, কিছুক্ষণ চুপ থাকে। এরপর বলে যে এই অষ্টধাতুর দণ্ডটির দৈর্ঘ্য 7.5 হাত লম্বা, আর এই দণ্ড হাসিলের জন্য তাকে 9 বছর 7 মাস 17 দিন অপেক্ষা করতে হবে। তবে তার দেখানো পথে চলিত দিন দেরি হলেও দণ্ডটি সামাদ কবিরাজি পাবে। আর বলে আগামী মাসের অমাবস্যার রাতে কবিরাজার সাথে তার দেখা করতে হবে, এর আগে সম্ভব না। এই তদবির শেষ না হওয়া আগে এই বৃত্ত থেকে যেন সে আর না বের হয়, সেটারও সতর্ক করা হয়। তদবির শেষ হলে আপাতত সেই 6 জনের জন্য এন্টিটি তার বসে চলে আসবে। সে আবারও কবিরাজকে মনে রাখতে বলে যে এই বস হয়ে থাকবে আপাতত, এবং সে চলে গেল। কবিরাজ নিজ মনে শিখিয়ে দেয় তদবির চালাতে লাগলো। এক পর্যায়ে চোখ বন্ধ অবস্থায় তার মনে হতে লাগে ঝড় শুরু হয়ে গেছে বাড়ির চারিপাশে। ঝড়ের বাতাস তার গায়েও লাগছে, এ যেন অস্বাভাবিক বাতাস। এই কুয়াশাচ্ছন্ন শীতের রাতেও গরম বাতাসের ঝড়। মাঝে মাঝে মনে হচ্ছিল গরমে গা পুড়ে যাচ্ছে। কবিরাজ এসব করছিল এই অষ্টধাতু হাসিলের জন্য। প্রায় মাঝরাত। কবিরাজ চোখ খুলে ফেলেছে। গরমে একে একে প্রায় সব জামা খুলে ফেলেছে। এতক্ষণ মনে হচ্ছে ঝড় যেন আরো প্রকাপ আকার ধারণ করেছে। সে বিড়বিড় করে মন্ত্র আওড়াচ্ছে। এক পর্যায়ে কবিরাজের মনে হতে লাগে সে নিজে আর মন্ত্র পড়তে পারছে না, তার মুখ আপনা আপনি মন্ত্র উচ্চারিত হচ্ছে। হঠাৎ তার পেছন থেকে একসাথে পর 6টা ধূপ ধূপ শব্দ হলো। পেছনে তাকাতে দেখে সেই 6 এন্টিটির বয়স্ক জন মাটিতে পড়ে আছে, আর তার পেছনে এক কাতারে 5টা কাক পরে নানা ছাপটাচ্ছে। লোকটা হামাগুড়ি দিয়ে উঠে বসলো আর বলল, हमने तेरा क्या बिगाड़ा था? उस दिन जो दिखाया था उसका इतना बड़ा सजा दे रहा है तू? সে কুকুরের মতো আশেপাশের বাতাস শুকতে লাগলো। তারপর আবার বলল, अच्छा तो ये बात है, हमारा पालतू कुत्ते ने हमसे काट कर चला गया और काटने में मदद लिया तेरा। अब बता हमें छोड़ने के लिए क्या चाहिए तुझे? কবিরাজের মাথার উপর দিয়ে যাচ্ছিল ব্যাপারগুলো, কারণ তার ধারণাতেও ছিল না যে একটা এন্টিটি কাবু করার জন্য যে তদবির করা হয়েছিল এতক্ষণ, যখন তারা বসে এসেই গেছে তখন এদের হেনস্থা করে বাড়ি থেকে দূর করে দেওয়ার পরিকল্পনা করে কবিরাজ।
সে ওই মানুষ অবরবের এন্টিটিকে বলে ছেড়ে দিব, কিন্তু তার জন্য কয়েকটা শর্তে রাজি হবে। প্রথম শর্ত, এই এলাকা ছেড়ে চলে যেতে হবে। পরের শর্ত, আর কোনোদিন এখানে মুখে হতে পারবে না। তৃতীয় শর্ত, যাবার আগে নিজের মুখের থুতু মাটিতে ফেলে তা আবার চেটে মুখে নিতে হবে। এরপর পেছন দিকে হাঁটা দিতে হবে উল্টোভাবে। কবিরাজের কথা দেখে কথাগুলো বলা মাত্র এন্টিটিটার চোখে মুখে রাগের ছাপ এলো। তবু সে রাজি হয়ে গেল। তখনই পেছনে কাক পাঁচটা ছটফট করতে লাগলো। কবিরাজ বুঝে গেল যে এতক্ষণ সে তদবির করেছে সেটা এই এন্টিটিদের বসে আনার জন্য, যা সে নিজেও জানতো না। তখন সেই বয়স্ক অবরবের এন্টিটা বলতে লাগে, सच में हमारा वक्त ही साथ नहीं दिया, आज हाथ से पकड़ा हुआ खंजर आज हमारा हाथ काट लिया। কবিরাজ বলে যে তোমাদের এই বাড়ি থেকে অনেক দূরে চলে যেতে হবে। কি করতে হবে বলো? তখন সেই এন্টিটি বলে, চুলার ভেতরের তাবিজ নষ্ট করার পরেই তারা তান্ত্রিকের তথা এই বাড়ির কাছ থেকে মুক্তি পাবে। তবে তাবিজের মেয়াদ শেষ হওয়ার আগেই তান্ত্রিক আর তার ছেলে নতুন করে কবিরাজ তাদের তাবিজ করে তাদের এতদিন জিম্মি করে রাখতো এই কাজের জন্য, এখন দূরে চলে যেতে বাধা নেই। কবিরাজ বলে, তাহলে এবার নিজের থুতু মাটিতে ফেলে তা আবার চেটে মুখে নিতে হবে। অনেকক্ষণ চুপ করে হামাগুড়ি দেওয়া অবস্থায় থাকার পরে সে মাটিতে থুতু ফেলে, আর তখনই পড়ে থাকা কাকগুলো ছটফট করতে থাকে আর অস্বাভাবিকভাবে চেঁচাতে থাকে, আর পাখা দাপটাতে দাপটাতে বাড়ির সীমানার কাছে আসে। তখনই শুরু হয় আবারও সেই ঝড়ো বাতাস, কিন্তু এবার স্বাভাবিক বাতাস, শীতের দিনের মতোই ঠান্ডা বাতাস। কবিরাজ শরীর ঠান্ডায় কাঁপছে। আশেপাশের গাছপালা যেন একটা অপর সাথে ধাক্কা খাচ্ছে। মটমট শব্দ হচ্ছিল, পাখি গগন বিজারি আর্তনাদ করছে। ঠিক সেই সময় এন্টিটিটি মাটিতে পড়ে থাকা থুতু আবার মুখে নিয়ে চোখের পলকে থেকে ছায়া মিলিয়ে যায়। সবকিছু একেবারে শুনে শুনশান হয়ে গেল, সব নিস্তব্ধ। কবিরাজ সেই ঠান্ডার মাঝেই পুকুর থেকে গোসল করে এসে ঘুমিয়ে পড়ে। ঘুমানোর সময় তার কানে দূর থেকে ভেসে আসছিল, বাদলা আনেওয়ালা হ্যাঁ, খুদ কো তৈয়ার রাখনা। পরের দিন সকালে ঘুম থেকে উঠে কবিরাজ দেখে যে বেশ বেলা হয়ে গেছে, প্রায় দুপুর হয়ে গেছে। আবুল কালামের বউ আর মেয়েরা রান্না করছে, আবুল কালাম বারান্দায় বসে আছে। কবিরাজ ঘরের বাইরে এসে বসতেই কালাম ভাই বলে, আজ সকালে আপনার কোনো খবর না পাওয়ায় বাড়িতে চলে আসলাম। বাড়িতে পা রাখতেই কেমন জানি হালকা আর প্রফুল্ল লাগছিল। মনে হচ্ছিল এর আগে বাড়িটায় একটা গুমোট ভারী হয়েছিল, এখন লাগছে না। ছোট মেয়েটাও নিজ মনে নিজের ঘর গুছাচ্ছে। কবিরাজ বলল, কালাম ভাই, সমস্যার সমাধান হয়ে গেছে আশা করি। আপনার বাড়িতে কয়েকদিনের মাঝে একটা কোরবানি দিয়ে গরিব মিসকিন আর নিকট আত্মীয়দের খাইয়ে দেবেন। এসব বলে কবিরাজ বাড়ি চলে আসতে চাইলে আবুল কালাম আর তার মেয়েরা স্ত্রীর জোর গলায় বলে যে অন্তত দুপুরের খাবার খেয়ে যেন বাড়ি ছাড়া হয়। কবিরাজের কাছে সবার আচরণ খুব আজ প্রাণবন্ত আর প্রফুল্ল লাগছিল। সে আর না করতে পারে না, দুপুরের খাওয়া করে তার বাড়িতে চলে আসে। এরপর থেকে সামাদ কবিরাজ ও আবুল কালামের পরিবারের দিন বেশ ভালোই কাটছিল। 15-20 দিন পর থেকে আবুল কালামের ব্যবসায় আরও উন্নতি লক্ষ্য করা গেল। শারীরিকভাবেও সে সুস্থ হতে থাকে। ধীরে ধীরে বড় মেয়ের আবারও বিয়ের প্রস্তাব আসতে থাকে। মাস দেড়েক পর সেভাবে আর কোনো খোঁজ খবর না নিলেও কবিরাজ জানতো আবুল কালামের পরিবার এখন ভালো। এর মাঝে কবিরাজ আর অনেক ছোট ছোট কাজ করেছে, কিন্তু তার মনে সবসময় কেন জানি ঘুরপাক খেতে থাকে সেই অষ্টধাতুর কথা। সে ভুলেও চিন্তা করে নাই যে এই কাজের জন্য খবিজগুলো তার উপর ক্ষোভের আগুন ঝাড়তে আসবে কোনোদিন। মাস কয়েক পরের কথা, তার বাপজান তখনও ফিরে আসে নাই। সে সময় বাড়িতে সামাদ কবিরাজের 3 ভাইয়ের সংসার আলাদা হলেও তাদের সবার গরু ছাগল হাঁস মুরগি সব একই ঘরে থাকতো। মানে বড় একটা গোয়াল ঘরের একক পাশে এক একজনের গবাদি পশু রাখা হতো, আর গোয়ালের বেড়া দেয়া ছিল সোলারি লাকড়ি অথবা পাটখড়ি দিয়ে। হঠাৎ একদিন মাঝরাতে বাড়ির সবার ঘুম ভাঙল গরু ছাগলের চিৎকারে, কিন্তু সামাদ কবিরাজ কিছুই টের পায়নি। সবাই ঘর থেকে বের হয়ে কুপি হারিকেন যার কাছে যা ছিল সব নিয়ে গোয়ালে ঘরে দেখতে পায় ঘরের সব গরু ছাগল আতঙ্কিত হয়ে দাঁড়ায় আছে গোয়ালের এক কোণায়। সবারই গলায় দড়ি বেঁধে দেওয়া, আর ঘরের মাঝ বরাবর একটা মোরগের মাথাবিহীন দেহ পড়ে আছে, আর ঘরের শোলার বেড়ার এক পাশে কিছু শোলা ভেঙে ফাঁক হয়ে আছে। যেহেতু সেই সময়টা আর কি শেয়াল আর বনবিড়ালের বেশ উপদ্রব ছিল।
বন বিড়ালরা সাধারণত বিড়াল থেকে একটু বড় সাইজের হয়, তাই সকল ব্যাপারটিকে শেয়াল বা বন বিড়ালের কাজ ভেবে সবাই ভেবে নেয়। যার যার গরু ছাগল আবার ঠিকঠাক রেখে ঘরে চলে যায়। পরদিন সকালে ঘটনাটি শুনে কবিরাজের কেমন যেন খটকা লাগা শুরু হয়, এই ভেবে যে সকলেই টের পেলেন কিন্তু তিনি কেন টের পেলেন না। তার বউ বলল, আপনাকে কতবার ডাকিনু, একেবারের জন্য চোখটা খুলেন না, কেমন ঘুমাইছেন কন তো। সেদিন দিনের বেলায় সামাদ কবিরাজরা ভাই মিলে গোয়ালের হালকা বেড়াগুলো মেরামত করতে দেয়। সেদিন সন্ধ্যায় অনেকদিন পর কবিরাজ শিউলি ফুলের সুবাস পাচ্ছিলেন। বুঝলেন বাবাজান এসেছে। একটু পরেই বাবাজান ঘরে প্রবেশ করে। কবিরাজ যেন হারানো চাঁদ ফিরে পান। তাকে বাবাজান মুখে কিছু বলার আগেই কেন যেন ঘর থেকে বেরিয়ে গেল কবিরাজদের গোয়ালের দিকে। 5-7 মিনিট কোথায় যেন গুম হয়ে থেকে আবারও ফিরে এলো আর বলতে লাগলো, রাতে কি হয়েছিল। কবিরাজ বাবাজানকে বলল যে সে নিজেই তো টের পায়নি কি হয়েছিল, সে বাদে বাকি সবাই টের পেয়েছে। মাথা কাটা মোরগ পড়েছিল নাকি গোয়ালের মাঝে। এই শুনে বাবার মুখে কেমন যেন চিন্তার ছাপ পড়ল। তিনি বললেন, এটা শেয়াল বা বন বিড়াল কিছুই না। আমি বাড়ির সীমানায় ঢুকতেই কেমন একটা গন্ধ পাচ্ছিলাম, তাই আবারও খুঁজতে গেছিলাম, কিন্তু কিছুই ঠাহর করতে পারলাম না। কয়েকটা দিন একটু সাবধানে থাকবে আর বাড়ির লোকদের কিছু বলে চিন্তায় ফেলে দেওয়ার দরকার নাই। তারপর সবার নানার হাল হাকিকাত জিজ্ঞেস করে নতুন 2টি তদবির শিখিয়ে দিয়ে বাবাজান চলে গেল আর বলে গেলেন, আগামী কিছুদিন আমি আবারও তোমার কাছে আসতে পারবো না, কেবল তোমার সাথে দেখা করার জন্য খুব কম সময় নিয়ে আসছি। আমি চলে যাচ্ছি, ফেরার আগে আমাকে নিজে থেকে ডেকো না, তবে খুব শীঘ্রই আবার দেখা হবে। অল্প কয়েকদিনের মাঝে কাজ শেষ হলে আমি চলে আসব, নিয়মিত দেখা হবে। তারপরের নাকি 2-4 রাত বেশ স্বাভাবিকভাবেই কাটে, আর কোনো ঝামেলা হলো না সেই বাড়িতে। হঠাৎ এক রাতে কবিরাজের ছোট ভাই তাহাজ্জুদের নামাজের জন্য উজু করতে বেরোলে গোয়াল ঘরের চালে তার নজর যায়। সে দেখে চালের উপরে উবু হয়ে বসে কেউ একজন চালের উপর থেকে কিছু একটা 2 হাতে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। সে খারাপ কিছুর উপস্থিতি ভেবে দোয়া দুরুদ পরে ঘরে চলে যায়। পরের দিন কবিরাজের বউ দেখে মুরগির ঘরে বড় 2টা ডিম দেওয়া মুরগি উধাও, অথচ সেই মুরগি ঘরে ওঠানোর সময় সেগুলোকে ঘরে উঠতে দেখেছে। তার চেঁচামেচিতে কবিরাজের ঘুম ভেঙে যায়। ঘর থেকে বেরোতে কবিরাজের চোখ যায় গোয়ালের চালের দিকে। তিনি দেখেন মুরগির পালক ছড়িয়ে ছিটিয়ে আছে চালের উপরে। তখন তার ছোট ভাই তাকে ডেকে বলে যে সে সারাতে চালের উপরে কাউকে কিছু করে ছিঁড়ে খেতে দেখেছে। সামাদ কবিরাজ বুঝে গেলেন বাবাজান যার উপস্থিতি টের পেয়েছিল এ হয়তো সেই এন্টিটিটাই হবে। তার জানা ছিল, তা দিয়ে বাড়ির বন্ধের চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু কাজ করার সময় বুঝতে পারছিলেন যে এটাই হবে না। নিজের কাজের উপর নিজেই তিনি ভরসা পাচ্ছিলেন না। এদিকে বাবাজানও তো নাই যে তাকে সবকিছু বলবে। পরদিন সকালে ঘটল আর একটা অস্বাভাবিক ঘটনা। কবিরাজের ছোট ভাইয়ের এক জোড়া হালের গরু ছিল। এগুলোকে ইন্ডিয়ান বলদ বলা হতো। অনেক বড়, স্বাস্থ্যবান আর শক্তিশালী ছিল। সকালে গোয়াল খুলতে দেখা গেল বলদ 2টি পাশাপাশি হয়ে গেছে, পড়ে আছে। 2টির মাথায় দুমড়ে মুচড়ে রাখা, অর্থাৎ বোঝা যাচ্ছিল ঘাড় মটকানো। গরু 2টি এমনভাবে পড়েছিল যেন পাগুলো উপরের দিকে সোজা দাঁড়িয়ে আছে। ঠিক গরু জবাই করার পরে গরুর চামড়া ছেলার সময় পাগুলো যেমন উপরের দিকে টেনে ধরে রাখা হয়, ঠিক সেরকম ভাবে। এই দৃশ্য দেখে কবিরাজের ভাই সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। পুরো বাড়িতে শোকের ছায়া নেমে আসে। সেদিন দুপুরে গরু 2টিকে মাটিতে পুঁতে রাখা হলো। এখনো কবিরাজ আর তার ছোট ভাই ছাড়া অন্য কেউ অস্বাভাবিকভাবে নিচ্ছিল না। সেদিন রাতে কবিরাজ পরিকল্পনা করে যে রাতে বারান্দায় বিছানা করে ঘুমাবে। সেই রাতে ঠিক সেটাই করলো সে। কিছুক্ষণ বারান্দায় বিছানা করে বসে রইল। বাড়ির সবাই ঘুমিয়ে গেছে, সব নিস্তব্ধ, কিন্তু কোনো কিছুর আভাস পাচ্ছে না কবিরাজ। নিজের অজান্তেই তিনি ঘুমিয়ে গেলেন। হঠাৎ তার ঘুম ভাঙে, বুকের উপর ভারী কিছুর অস্তিত্ব অনুভব করে। চোখ মেলতি দেখে এ তো সেই লোক যাকে আবুল কালামের বাড়ি থেকে বিতাড়িত করেছে সামাদ কবিরাজ। সে বুঝে যায় এই অবয়ব তার উপর প্রতিশোধ নিতে এসছে। আবার অবয়বটি বুকের উপর বসে গলা দাবিয়ে রেখেছে আর বলছে, মৌকা 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 মিলা, আব बच नहीं सकेगा तू मुझसे, গিদার बच नहीं सकेगा। কবিরাজের শ্বাস বন্ধ হওয়ার উপক্রম। সে শরীরের সব শক্তি দিয়ে অবয়বটাকে সরাতে চাচ্ছে, কিন্তু পারছে না। এক পর্যায়ে গলা থেকে হাত সরালেও তাকে
মানে হাত সরালেও মানে তাকে সরাতে পারছিল না কবিরাজ। তাদের মাঝে ধস্তাধস্তি শুরু হয়ে যাচ্ছিল। ধস্তাধস্তির এক পর্যায়ে তারা বারান্দা থেকে উঠানে চলে আসে। তখন কবিরাজের ছোট ভাই তাহাজ্জুদের নামাজ আদায়ের জন্য ওঠে। ধস্তাধস্তির শব্দ পান তিনি। দ্রুত বাইরে এসে দেখেন কবিরাজ একা একা মাটিতে গড়াগড়ি খাচ্ছে আর অদৃশ্য কারোর সাথে ধস্তাধস্তি করছে। সে দ্রুত গ্লাসে পানি নিয়ে সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে সেটা কবিরাজের গায়ে ছিটিয়ে দেয়, আর সাথে সাথেই ধস্তাধস্তি বন্ধ হয়ে যায়। কবিরাজ জ্ঞান হারায়। পরদিন তার জ্ঞান ফেরার পর থেকে সে তাদের বাড়ির সবাইকে ভীত সন্ত্রস্ত দেখছিল। তার নিজের কাছেও সবসময় ভয় লাগতো। সেদিন রাতে ঘটে ভয়ানক ঘটনা। কবিরাজের স্ত্রী সমেত বিছানায় ঘুমিয়েছে। ঘুমের মাঝে স্বপ্নে দেখে আবারও সেই বয়স্ক অবয়ব। এবার তাকে দেখে ভয় লাগছিল অনেক। আগে এমন ভয় লাগে নাই সে অবয়বটাকে দেখে। সে দেখে অবয়বটি লাফিয়ে এসে তার বুকের উপর বসে পড়ে। কবিরাজ চিৎকার করে বাঁচার চেষ্টা করে, কিন্তু তার ডাকের কেউ সাড়া দেয় না। তার বুকের উপর বসে থাকা সেই অবয়বটা তার বুক চেড়ে কিছুটা রক্ত বের করে আনে হাতের তালুতে করে। হাতে লেগে থাকা রক্ত জিহ্বা দিয়ে চাটতে থাকে। সামাদ কবিরাজ তখনও বাজারের জন্য চিৎকার করছে, কিন্তু কেউ সাড়া দেয় না বাঁচার জন্য। একটা সময় সেই অবয়ব তার গোটা হাতটা কবিরাজের বুকে ঢুকিয়ে দেয়। চামড়া চিরে হাতটা ভেতরে চলে আসে। কবিরাজ আল্লাহ বলে চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে যান। অন্ধকারের মাঝেই বিছানায় হাত দিয়ে দেখেন তার স্ত্রী পাশে নাই। বালিশের কাছে থাকা 3 ব্যাটারির লাইট জ্বালিয়ে দেখেন স্ত্রী ঘরেই নাই। পুরো ঘরের মেঝে কেমন জানি থকথকে লাল রঙের পদার্থ দিয়ে ভরা, দেখতে অনেকটা জমাট বাঁধা রক্তের মতো। ঠিক তখনই বিছানার নিচ থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো সদ্য জন্মানো একটা ছেলে বাচ্চা, যেটা ঘরের মেঝেতে একটা চক্কর দিয়ে আবার ট্রাঙ্ক বাক্সের পেছনে গিয়ে লুকালো। সামাদ কবিরাজের মুখ থেকে শব্দ বেরোচ্ছে না। সে শুধু দেখছে আর অনুভব করছে। হঠাৎ দরজার ওই পাশ থেকে কড়া নাড়ার শব্দ, সাথে কবিরাজের মেজো ভাইয়ের কণ্ঠ বলছে, ভাই দরজা খোলতো, আমি শামসুল, তাড়াতাড়ি দরজা খোল। কবিরাজ ভয়ে ভয়ে দরজার কাছে যায়, কিন্তু খোলার সাহস হচ্ছিল না। মনে হচ্ছিল তার সমস্ত সাহসকেও শুষে নিয়ে গেছে। সে ভয়ে ভয়ে দরজার ফুটো দিয়ে বাইরে তাকাবার চেষ্টা করলো। যা দেখলো তা দেখে এবার কিঞ্চিত যে সাহসটুকু বেঁচেছিল সেটাও খোয়ালো। সে দেখে দরজার ফুটো দিয়ে আগে থেকেই কেউ একজন তার দিকে তাকিয়ে আছে। তাকে দেখে সে অবয়ব ফুটো থেকে পিছিয়ে যায়। কবিরাজ দেখে এটা সেই বৃদ্ধ অবয়ব যার হাতে একটু আগে দেখা সেই সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চাটা। অবয়বটা বাচ্চাটার 2 পা ধরে দুদিকে টান দিয়ে মাঝ বরাবর ছিঁড়ে ফেলল। আলো না থাকলেও কবিরাজ স্পষ্ট দেখতে পাচ্ছিল। বাচ্চাটাকে ছিঁড়ে ফেলাটা কেমন একটা সহজ ব্যাপার ছিল মনে হচ্ছিল, আর সেটা মাত্রই তার পেট থেকে থকথকে দলা জমাট বাঁধা রক্ত দূরে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। সাথে সাথে অসহ্য দুর্গন্ধ ভরে গেল। কবিরাজ জ্ঞান হারিয়ে ফেলল। জ্ঞান ফেরার পর কবিরাজ দেখে সে বিছানায় শুয়ে আছে। বাড়ির সবাই তাকে ঘিরে বসে আছে। চোখ মেলতেই কবিরাজের ছোট মেয়েটা বলল, আব্বা কি হয়েছে? তুই আইতের বেলা পুকুর পাড়ে কিসব গেছিল? ওটে যায় কি মাথা ঘুরি পড়ে গেছিস নাকি আব্বা? শেষে বাড়ির অন্যরা সবাই একই প্রশ্ন করতে লাগলো। কবিরাজ কাউকে কোনো উত্তর না দিয়ে তার স্ত্রী ব্যতীত অন্য সকলকেই ঘর থেকে বেরিয়ে যেতে বললেন। তার বর স্ত্রীকে সব বললে স্ত্রী বললে, আপনি কেমনে ভয় পাইলেন? আপনি সারাকাল মাইন্ডের ভয় দৌড় দিয়া ভাগান, সে আপনি ভয় পাইছেন? আল্লাহ আল্লাহ করেন। সেদিন দুপুরে কবিরাজের মেজো ভাইয়ের স্ত্রী একটা মৃত সন্তান প্রসব করল। মৃত বাচ্চাটার প্রায় 2 পায়ের মাঝ থেকে পুরো শরীর নাকি ছিঁড়ে ফেলার মতো একটা দাগ ছিল, কিন্তু ছেঁড়া না, আর গায়ে জমাট বাঁধা রক্ত। এসব বর্ণনা শুনে সামাদ কবিরাজ আর সেই বাচ্চাকে দেখার সাহস করে উঠতে পারেনি। সে বুঝে যায় এই এন্টিটিরই কাজ যে তাকে ভয় দেখাচ্ছে, যে বদলা নিতে এসছে। বাড়ির এসব ক্ষতি করে সে বদলা নিচ্ছে। কবিরাজ এবার ভয়ে আর দুশ্চিন্তা একেবারে জবুতবু হয়ে পড়েছিল। মনে মনে কেবল তার বাবা জানকে খুঁজছিল। সেদিন সন্ধ্যায় তার ঘরের ছেলে মেয়ের স্ত্রীকে নিয়ে বসেছিল। যেহেতু বাড়িতে একটা মৃত সন্তান জন্মেছে, সকলেরই মন খারাপ। তার উপরে একের পর এক অস্বাভাবিক সমস্যা তো ঘটেই চলেছে। সকলেই ব্যাপারগুলো নিয়ে চিন্তিত। হঠাৎ কবিরাজের নাকে শিউলি ফুলের ঘ্রাণ আসে। ঘ্রাণটা পেতেই তিনি খেয়াল করেন ধীরে ধীরে তার শরীর হালকা হয়ে যাচ্ছে।
সে বুঝে যায় যে বাবাজান এসছে, দ্রুত ঘরের সকলকে বাইরে পাঠিয়ে দেয়, বিছানায় বসে পড়েন। বাবাজান ঘরে প্রবেশ করতে বলেন, চেহারার কি হাল করে রেখেছ? বাড়ির অবস্থা এরকম কেন বলো তো? কি হচ্ছে তোমার আর তোমার পরিবারের সাথে? আমি গতবার এসব কিছু আন্দাজ করতে পেরেছিলাম, এখন এত ভীত লাগছে কেন তোমাকে? কবিরাজ বাবাজানের হাত ধরে হু হু করে কেঁদে ফেলল। বললেন, আমি কিছুই বুঝছি না, আমার কোনো তদবির কাজে আসে না, শয়তান কাছে আসলে কিছুই মুখে আসে না। বাবাজান বলল, শয়তান কে? সে, তাকে চিনো তুমি? কবিরাজ আবুল কালামের ঘটনার থেকে গত রাত পর্যন্ত সব কিছু শুনলেন। সব শুনে তার চেহারার রাগের ছাপ লক্ষ্য করলেন সামাদ কবিরাজ। তিনি বললেন, কত বড় বড় তান্ত্রিকেরা এমন অষ্টধাতু হাসিল করতে পারে না, আর তুমি পড়ছো সেই লোভে? এখনকার মতো আমি চলে যাচ্ছি, দেখি কিছু খবর পাই কিনা। তুমি সাবধানে থাকো, আর আজ রাতে যাতে কেউ না আসতে পারে ব্যবস্থা করে যাচ্ছি। এ বলে বাবাজান চলে যান। মাঝরাতে আবারও বাবাজান আসেন। কবিরাজের ঘুম ভেঙে যায়। বাবাজান কবিরাজকে নিয়ে পুকুর ঘাটে যান। সামাদ কবিরাজ খেয়াল করেন এখন আর তার কোনো ভয় লাগছে না, মনে হচ্ছে তার পাহারায় কেউ যেন আছে, একজন সাহস চলে আসছে তার। তিনি সামাদ কবিরাজকে ধমক দিয়ে বসতে বললেন। তারপর পেছনে ফিরে বলতে লাগলেন, তোমাকে বলেছিলাম বেশি পাকনামি না করতে, বলেছিলাম বেশি সাহস না দেখাতে। সেখানে তুমি কি করলে? সাহস তো দেখালেই উল্টা অস্ত্রধাতুর লোভে পরে আপদ ডেকে নিয়ে আসলে। কেন করতে হবে এমন? কিসের ক্ষমতার জোরে তাদের পেছনে লাগলে? কবিরাজ বলল যে প্রথমে তার গায়ে ময়লার পচা কাদা ছুঁড়ে মারার ভয় ভেবেছিল এরা নিম্ন শ্রেণীর ময়লা খাদক পিশাচ, আর বেশভূষা সুইপারদের মতো বলে নিশ্চিত হয়েছিল পিশাচ। এদের মোকাবেলা খুব একটা কঠিন হবে না, তাই সে কাজে নেমেছিল। কিন্তু সেই কাজে তার জানার তেমন কোনো তদবির কাজে আসেনি। সপ্তম এন্টিটির যেখানেও তদবিরে তাদের বশ করেছিল। বাবাজান রাগান্বিত হয়ে বলে, চুপ করো, কি জানো তুমি? কতটুকু চেনে এদের? কিভাবে এতটা নিশ্চিত ছিলে যে এরা নিম্ন শ্রেণীর পিশাচ? এরা পিশাচ না, এদেরকে নীলাদেও বলে। এদের ক্ষমতা সম্পর্কে তোমার ধারণা নেই। এদের মনে এক, মুখে বলে এক, আর করে আরেক জিনিস। এদের কোনো কাজ কথা দেখানোর কিছুই মিল পাবে না একটার সাথে আরেকটা। এদের থেকে ছলনা আর মিথ্যা কথা দেখানো প্রজাতি খুবই কম। কেবল একটা কথার মিল পাওয়া যায় এদের, তা হলো বদলা। আর যে তোমাকে তদবির শিখিয়ে দিয়েছে, পালিয়ে গেছে সেই সৎ গোত্রের জিন যাকে এরা দাস হিসেবে রেখেছিল, সে তোমাকে তদবির শিখিয়ে নিজে মুক্ত হয়ে গেছে। সে দীর্ঘদিন এদের জিম্মি হয়েছিল, দুর্বলতা জেনে গেছিল, সেটাই তোমাকে তদবিরের মাধ্যমে শিখিয়েছে, আর তুমি বলদের মতো সেটাই করলে। এরা আবার এসেছে বদলা নিতে। প্রথম দিন এসে এরা তোমার থেকে সাহস গায়েব করে ভয় ঢুকিয়ে দিয়ে গেছে। কি যে হতো আমি না আসলে কে জানে। আরও কিছু সময় রাগারাগি করে বাবাজান কবিরাজের হাতে একটা পাটখড়ির মতো দেখতে একটা কাঠি সদৃশ বস্তু দিয়ে বলেন, আমার অস্তিত্ব টের পেলে তারা কেউ তোমার ধারে কাছে আসবে না। কাল রাতে ওদের অস্তিত্ব টের পাওয়া মাত্রই কাঠিটা ভেঙে দেবে, তাহলে আমি টের পাবো, তারপরে যা করার করব। বাবাজান চলে গেলেন। পরদিন রাতে কবিরাজ আছেন, কখন সেই এন্টিটি আছে, অপেক্ষায় আছে, টের পেলেই কাঠি ভেঙে দিবে। প্রায় মাঝরাতে দরজায় খটখট শব্দ হয়। কবিরাজ ফুটো দিয়ে দেখতে পান সেই বৃদ্ধ অবয়ব, গায়ে নোংরা গেঞ্জি, উঁচু করে পরা লুঙ্গি, কোমরে লাল গামছা বাঁধা। কবিরাজ সেদিন আর কোনো ভয় পাচ্ছে না, একটুও না। আজ কবিরাজ দেখেন অবয়বটার মুখে আজ অন্যরকম আক্রমণাত্মক ভাব। তার হাতে বড় একটা বল্লম, যেটা ঘাড়ে হেলান দিয়ে রেখেছে। কয়েক মুহূর্ত পরে অবয়বটি বল্লম দিয়ে দরজায় কোপ দিতে শুরু করে। কবিরাজ দেরি না করে দ্রুত বাবাজানের দেয়া কাঠিটা ভেঙে দেয়। কয়েক সেকেন্ড পরে তার মনে হলো অসম্ভব গতিতে ঘরের উপর দিয়ে উঠোনে এসে পড়ল কেউ। নাকে ভেসে এলো শিউলি ফুলের ঘ্রাণ। তিনি বুঝতে পারলেন বাবাজান চলে এসছে। একটু পরে কবিরাজ শুনতে পেল ঝাঁকে ঝাঁকে কাক ডাকছে ঘরের চালে। একটু পরে মনে হতে লাগলো কুকুরের চেঁচানো শব্দ। মনে হচ্ছে একটা কুকুরকে কেউ বেঁধে রেখে বেধড়ক পেটাচ্ছে। একটু পরেই সব স্তব্ধ। শিউলি ফুলের ঘ্রাণ বাড়তে লাগলো। জানালার পাশ থেকে বাবাজান ভারী গলায় বললেন, ঘুমিয়ে যাও, সব খতম, নিশ্চিন্তে থাকো, সব স্বাভাবিক হয়ে যাবে। পরদিন সকালে কবিরাজ ও বাড়ির অন্যান্য সকলে দেখল সারা উঠোন জুড়ে ধারালো কিছু দিয়ে মাটিতে কোপানোর দাগ। বাড়ির পেছনে 5টা কাক আর একটা চামড়া উঠে যাওয়া কুকুর মরে পড়ে আছে।
অন্য কেউ না বুঝলেও সামাদ কবিরাজ বুঝে গেল এরা কারা। রাতে বাবাজান আসলে তাকে কবিরাজ জিজ্ঞাসা করে যে তাদের মেরে ফেলেছেন কেন। বাবাজান বলে এছাড়া কোনো উপায় নেই তো, তারা সোজা কথায় ছাড়তো না। এরপর থেকে সামাদ কবিরাজের বাড়ির সামনে কয়েকটা কুকুররূপী জিনকে পাহারায় বসিয়ে দিয়েছিলেন বেশ কয়েক মাসের জন্য। যেহেতু তিনি এসব কাজ করেন তাই হর হামেশা তাদের বাড়িতে নানা রকমের ছোটোখাটো ব্যাপার পড়লেও এই ঘটনার পর থেকে তার বাড়িতে আর কোনো সমস্যা ছিল না, ক্ষতিও হয়নি। এটা ছিল সামাদ কবিরাজের আজকের ঘটনা। তিনি শ্রোতাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলেছেন। আমরা সবসময় নিজের সীমানা ভুলে যাই, যার কারণে আমাদের সেই ফলও ভোগ করতে হয়। আর আমাদের এই অলৌকিক বা আদি ভৌতিক জগৎটাই এতটাই অন্ধকার যে কখন কি ঘটবে তা বোঝাও দেখা মুশকিল। আবুল কালামের পরিবারের উপরে কোনো তাবিজ করা হয়নি, করা হয়েছে বাড়িতে থাকা অষ্টধাতুর দণ্ড উত্তোলনের জন্য, যে তাবিজে চালান দেওয়া হয়েছিল 7 জিনকে। অথচ দীর্ঘ ভোগান্তি পোহাতে হয়েছিল কালামের পরিবারকে। তাও তো কোনো দোষ করে নেই, তাদের দোষ কেবল জমিনে বসবাস করা। কিন্তু ওই যে এক পাপ যা প্রভাব ছড়ালো সর্বত্র, যেটা থেকে সাফার করলাম আমি নিজেও, সাথে আমার পুরো পরিবার। বেশ কিছু করার দরকার নেই, এসব আপদ বালাই কাছে টানার জন্য সামান্য অবচেতন অথবা চেতনায় ভুল কাজ করেই সবাই বসে যথেষ্ট। তাই সকলে সতর্ক হই, এসব কালো জাদু বান কুফুরি তাবিজ থেকে দূরে থেকে নিজে ও নিজের আশেপাশের সকলের মঙ্গল কামনা করি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি শাহপরাণ প্রিয় আলিফ ভাইয়ের কণ্ঠে শোনালাম সামাদ কবিরাজের আরও একটি ঘটনা। আশা করি সবার ভালো লেগেছে। আবারও সম্ভব হলে তার একটি ঘটনা নিয়ে আসবো। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে যে ঘটনাটি পাঠিয়েছে তিনি ময়মনসিংহের এক অ্যাম্বুলেন্স ড্রাইভার। তিনি বলেছেন ঘটনাটি ঘটেছিল 2012 কিংবা 13 সালের দিকে, বর্ষার এক রাতে। অনেক দ্বিধার পর আজ তিনি ঘটনাটি শেয়ার করার অনুমতি দিয়েছেন। উনি ইমেইলে ঠিক যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ছি। আমার নাম রাশেদ। প্রায় 10 বছর ধরে আমি অ্যাম্বুলেন্স চালাই। কত দুর্ঘটনা, হাসপাতাল, মর্গ এসব আমার কাছে নতুন কিছুই নয়। রাতের ডিউটিও নিয়মিত করতাম। সেদিন রাত তখন প্রায় 2:20। হাসপাতাল থেকে ফোন এলো একজন মৃত ব্যক্তির মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছে দিতে হবে। সঙ্গে ছিলেন মৃত ব্যক্তির 2 আত্মীয়। বৃষ্টি পড়ছিল টিপ টিপ করে। রাস্তাটা প্রায় ফাঁকা। শহর ছেড়ে হাইওয়েতে ওঠার কিছুক্ষণ পরেই আমার চোখ পড়ল পিছনের মিররে। মনে হলো মরদেহের পাশে আরও কেউ একজন বসে আছে, কিন্তু গাড়িতে তো 3 জন যাত্রী ছিল। আমি ভাবলাম হয়তো আলো আঁধারিতে ভুল দেখে ফেলেছি। কিন্তু আমি আবারও সামনে তাকালাম। প্রায় 10 সেকেন্ড পর পরই আমি পেছনের মিররে তাকাতেই আমার বুকের ভিতরটা যেন ধুক করে কেঁপে উঠল। সাদা কাপড়ে ঢাকা একটি লম্বা অবয়ব মাথা নিচু করে ঠিক মরদেহের পাশেই বসে আছে। আমি দ্রুত ব্রেক চাপলাম। গাড়ি থামতেই পিছনে থাকা 2 আত্মীয় অবাক হয়ে বললেন, কি হয়েছে ভাই? আমি কাপা গলায় বললাম, আপনাদের সঙ্গে আর কেউ কি উঠেছে? তারা একে অপরের দিকে তাকিয়ে বলল, না তো, আমরা তো 2 জনই মাত্র। আমি সাহস করে দরজা খুলে পিছনে গেলাম। দরজা খুলতেই দেখি ভিতরে শুধু মরদেহ আর সেই 2 আত্মীয়, আর কেউ নেই। আমি নিজেকে বোঝালাম হয়তো ক্লান্তির কারণে ভুল দেখেছি, কিন্তু আমি তখনও জানতাম না আসল ভয়ের ঘটনা তখন আমার সাথে শুরুই হয়নি। আমি আবারও গাড়ি চালাতে শুরু করলাম। বাইরে তখনও টিপটিপ বৃষ্টি পড়তেছিল। হেডলাইটের আলো ছাড়া চারদিকে শুধু অন্ধকার। হঠাৎ অ্যাম্বুলেন্সের ভিতর থেকে টক 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 শব্দ আমার কানে যেন ভেসে এলো। মনে হলো কেউ যেন ভিতর থেকে ধীরে ধীরে গাড়ির দেয়ালে আঙ্গুল ঠুকছে। পিছনে বসা 2 আত্মীয় এবার শব্দটা শুনতে পেলেন। একজন উদ্বিগ্ন হয়ে বললেন, ভাই, এই শব্দটা কোথা থেকে আসছে? আমি যেন কিছুই বলতে পারলাম না, শুধু গাড়ির গতি একটু বাড়ালাম। কয়েক মিনিট পর রাস্তার পাশে একটি পুরনো চায়ের দোকানের সামনে আমি গাড়ি থামালাম। দোকানটি বন্ধ, আশেপাশে কোনো মানুষ নেই। আমরা 3 জনই নেমে
অ্যাম্বুলেন্সের সব দরজা খুলে ভালোভাবে দেখলাম, সব কিছুই ঠিকঠাকই ছিল। কিন্তু আবার গাড়িতে উঠে বসতেই রেডিও, যা এতক্ষণ বন্ধই ছিল, হঠাৎ কেন জানি না নিচ থেকে চালু হয়ে গেল। কিন্তু কোনো গান বাজতেছিল না, শুধু ভাঙ্গা ভাঙ্গা শব্দ। তারপর খুব ক্ষীণ একটি কণ্ঠ, ফিরে যাও। আমি তাড়াতাড়ি রেডিও বন্ধ করে দিলাম, কিন্তু 5 সেকেন্ড পর সেটি আবারও নিচ থেকে চালু হয়ে গেল। এবার কণ্ঠটা আরও স্পষ্ট, এই রাস্তা দিয়ে যেও না। আমার হাত ঠান্ডা হয়ে গেল। দুই আত্মীয় নিঃশব্দে বসে রইলেন। ঠিক তখনই সামনে কুয়াশার মধ্যে দেখা গেল সাদা কাপড় পরা একজন মানুষ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। আমি ব্রেক চাপতেই সে অবয়বটি ধীরে ধীরে মিলিয়ে গেল। কিন্তু পেছনের মিররে আমি তাকিয়ে দেখি, যেখানে কয়েক মুহূর্ত আগে কিছুই ছিল না, সেখানে এখন আবার সাদা কাপড়ে মোড়ানো সেই লম্বা সাদা অবয়ব বসে আছে। আর এবার সে ধীরে ধীরে মাথা তুলে আমার দিকেই তাকাতে শুরু করলো। সেই অবয়বটি ধীরে ধীরে মাথা তুলতেই আমার বুকের ভিতরটা যেন হিম হয়ে গেল। কিন্তু আমি পিছনে ঘুরে তাকানোর সাহস করলাম না, শুধু পিছনের মিররেই দেখছিলাম। হঠাৎ মিররের ছবিটা এক মুহূর্তের জন্য কেন জানি না ঝাপসা হয়ে গেল। আবার পরিষ্কার হতেই দেখি অবয়বটি আর নেই। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পিছনে বসা এক আত্মীয় কাপা গলায় বললেন, ভাই একটু থামান। আমি সঙ্গে সঙ্গেই গাড়ি থামালাম। তিনি বললেন, আমাদের মনে হচ্ছে কেউ যেন গাড়ির বাইরে হেঁটে আমাদের সঙ্গে আসছে। আমি চারদিকে তাকালাম। বৃষ্টি থেমে গেছে, রাতও নিস্তব্ধ। ঠিক তখনই অ্যাম্বুলেন্সের চারপাশে ধীরে ধীরে কুয়াশা নেমে এল, আর কয়েক সেকেন্ডের মধ্যেই রাস্তা প্রায় যেন অদৃশ্যই হয়ে গেল। আমি ইঞ্জিন চালু রেখে অপেক্ষা করছিলাম। হঠাৎ কুয়াশা একটু সরে যেতেই সামনে গ্রামের প্রবেশপথ দেখা গেল। আর কোনো অদ্ভুত ঘটনা ঘটল না। আমরা নিরাপদে মরদেহটি পরিবারের কাছে পৌঁছে দিলাম। পরের দিন সকালে গাড়িটি পরিষ্কার করার সময় আমার চোখ পড়ল পিছনের মিররের পেছনে। সেখানে ধুলো জমেছিল, কিন্তু তার উপর স্পষ্ট 5টি আঙ্গুলের দাগ। আমি নিশ্চিত ছিলাম যে গাড়ি আগের দিন পরিষ্কার করা হয়েছিল। আজও গভীর রাতে নির্জন হাইওয়েতে অ্যাম্বুলেন্স চালানোর সময় আমার সেই রাতের কথা মনে পড়ে, আর পিছনে মিররে তাকালেই মনে হয় হয়তো আবারও সেই সাদা অবয়বটিকে আমি দেখতে পাবো। এই ঘটনার প্রায় কয়েক সপ্তাহ কেটে যায়। রাত তখন প্রায় 3টা। আমার কাছে আবারও একটি ফোন কল এলো। একটি মরদেহ জেলা হাসপাতাল থেকে দূরের এক গ্রামে নিয়ে যেতে হবে। এবার আমি একাই রওনা হলাম। রাস্তা পুরোপুরি ফাঁকা, আকাশ মেঘে ঢাকা। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে পুরো হাইওয়েটাতে আলোকিত করে আবার অন্ধকারে ডুবে যাচ্ছিল। হঠাৎ আমি রাস্তার পাশে একজন বৃদ্ধকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তিনি হাত তুলে ইশারা করলেন, রাশেদ গাড়ি থামান। বৃদ্ধ বলল, বাবা আমাকে সামনের মোড় পর্যন্ত নিয়ে যাবে? অনেকক্ষণ ধরে কোনো গাড়ি পাচ্ছি না। আমার একটু দ্বিধা হলেও আমি দরজা খুলে দিলাম। বৃদ্ধ উঠে সামনের সিটে আমার পাশেই বসলেন। কিছুক্ষণ নীরবতা, তারপর হঠাৎ বৃদ্ধ বললেন, পিছনের যাত্রীটা অনেকক্ষণ ধরে তোমার দিকে তাকিয়ে আছে। আমার বুক যেন তৎক্ষণাৎ ধরপড় 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 করতে লাগলো। আমি ধীরে ধীরে পিছনের মিররের দিকে তাকালাম। মরদেহের পাশে যেন সত্যি আরেকটি অস্পষ্ট ছায়া বসে আছে। আমি আবারও দ্রুত সামনের দিকে তাকালাম। কাপা গলায় বললাম, চাচা আপনি কি দেখলেন? সে কোনো উত্তর দিল না। পাশের সিটে তাকিয়ে দেখলাম সিটটি ফাঁকা। বৃদ্ধ মানুষটি যেন কখন নেমে গেছে তার কোনো চিহ্নই নেই। কিন্তু অ্যাম্বুলেন্সের ভিতরে তখনও ভেসে আসছিল একটি ধীর কণ্ঠ, থামিও না। আমার 2 হাত স্টিয়ারিংয়ে শক্ত হয়ে গেল। আমি সিদ্ধান্ত নিলাম কোনো অবস্থাতেই আমি গাড়ি থামাবো না। আর ঠিক তখনই অ্যাম্বুলেন্সের ড্যাশবোর্ডের সব আলো যেন একসঙ্গে নিভে গেল। মাত্র কয়েক সেকেন্ড পর আবারও জ্বলে উঠল। কিন্তু এবার একটি অদ্ভুত জিনিস আমার চোখে পড়ল। গাড়ির ডিজিটাল ঘড়িতে সময় দেখাচ্ছে 3টা 33 মিনিট। 1 মিনিট 2 মিনিট
তবুও কেন জানি না সেখান থেকে সময়টা বদলছেই না। আমার কপালের ঘাম মুছে আমি সামনের দিকে গাড়ি চালাচ্ছিলাম, হঠাৎ রেডিও নিচ থেকে চালু হয়ে গেল। সেদিনের মতোই কোনো গান বাজছিল না রেডিওতে, শুধু ভাঙ্গা ভাঙ্গা শব্দ। তারপর একটি শান্ত কিন্তু অচেনা একটি কণ্ঠস্বর ভেসে এলো, সামনের বাজারের মোড়ে থামবে না। আমি গাড়ির গতি একটু কমিয়ে দিলাম। কয়েক মিনিট পর দূরে একটি বাঁশবাগান আমি দেখতে পেলাম, আর ঠিক তখনই রাস্তার মাঝখানে সাদা কাপড় পরা একটি অবয়ব দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমি ব্রেক না করে ধীরে ধীরে গাড়ি পাশ কাটিয়ে এগিয়ে গেলাম। কয়েক সেকেন্ড পরে আমি সাহস করে পিছনের মিররে তাকাতেই দেখি রাস্তা পুরোপুরি ফাঁকা, যেন সেখানে কোনো কিছুই ছিল না, কোনো অবয়ব নেই, কোনো কিছুই নেই। ভোরের প্রথম আলো ফুটতেই শুরু করবে। গ্রামের বাড়িতে পৌঁছে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করলাম। সব কাজ শেষ করে যখন অ্যাম্বুলেন্সে ফিরে এলাম, ড্যাশবোর্ডের ঘড়িতে আবারও সময় চলতে শুরু করছে। সব কিছু ঠিকঠাকই ছিল। আমি কখনো বুঝতে পারিনি আমার সাথে এই 2 রাতে কি ঘটেছিল। আমি তা আজও কাউকে বলে বোঝাতে পারিনি, কিংবা কাউকে বলে বিশ্বাসও করাতে পারিনি। এরপর থেকে আমি আর কখনো রাতের বেলা একা হাইওয়েতে অ্যাম্বুলেন্স চালাইনি, কারণ আমার মনে হতো আমি রাতে যখনই অ্যাম্বুলেন্স চালাই না কেন, তখনই পিছনে মিররে তাকালে ওই সাদা অবয়বটি আমার পিছু নিচ্ছে, কিংবা আমার অ্যাম্বুলেন্সের ঠিক পিছনেই সে দাঁড়িয়ে আসছে। সেই জন্য আমি আর কখনোই সেই রাতের পর থেকে রাতের ডিউটিতে অ্যাম্বুলেন্স চালাইনি। ধন্যবাদ রাসেল ভাই, আজকের ঘটনাটি এ পর্যন্তই। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, এর আগে উনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছিলেন। ওনার ঘটনা আমাদের 83 এবং 84 নম্বর এপিসোডে আমরা প্রচার করেছিলাম। তো ওনার নাম আরিফ, গ্রাম মহিতুর, পোস্ট কাশিরা, থানা আক্কেলপুর, জেলা জয়পুরহাট। তো উনি যে ঘটনাটি পাঠিয়েছিলেন এর আগেও, সেটাও একটা ইউনিয়ন পরিষদ কেন্দ্রিক ঘটনা ছিল। তো আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এটি মূলত দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের ঘটনা। শুরুতেই ইউনিয়ন পরিষদের একটু বিবরণ দিই। ইউনিয়ন পরিষদটি দিনাজপুরের যে মেইন হাইওয়ে রোড, ওটার পাশেই, বাজার থেকে একটু সাইডে। মেইন গেট দিয়ে ঢুকলে ইউনিয়ন পরিষদের সামনে বড় একটি বট গাছ এটা দেখা যায়। ইউনিয়ন পরিষদের পেছনে একটি স্কুল, স্কুলের পেছনে একটি শ্মশান রয়েছে। তো সেখানে লাশ পোড়ানো হতো, ওটা পরিত্যক্ত শ্মশান না, এবং সব লাশ তো পোড়ানো হতো না, কিছু লাশ ধর্ম মতেই মাটিতে দাফন করা হতো। তো এবার মূল ঘটনায় আসি। তো ইতিপূর্বে ওনাদের কাজ সম্পর্কে আমরা 83 এবং 84 নম্বর এপিসোডে কিন্তু বলেছিলাম। ওনারা এই সার্ভে রিলেটেড এই টাইপের কিছু কাজ বা রেভিনিউ কালেকশন সংক্রান্ত কিছু কাজ করতো আর কি। তো মূলত 9 জনের একটা টিম, 9টা ওয়ার্ডের দায়িত্বে ওনারা ছিলেন। সারাদিন কাজ শেষ করে রাতের বেলা ইউনিয়ন পরিষদে থাকতেন। তো ওনারা 2 তলায় থাকতেন। ঘটনাটির সময় ওনাদের এলাকার যিনি চেয়ারম্যান ছিলেন, তার নাম ছিলেন হচ্ছে আসমান জামিল। সালটা হচ্ছে 2019। সন্ধ্যার পর জায়গাটি কিন্তু একদম গা ছমছমে পরিবেশ, এরকম একটা অবস্থা বিরাজ করে সেখানে, এমন একটা পরিবেশ সৃষ্টি হয়। তো একদিনের ঘটনা, এক রুমে ওনারা 5 জন শুয়ে আছেন, 4 জন 4 কোনায় আর উনি মাঝখানে, মানে আরিফ মাঝখানে। তো ওনারা ফ্লোরিং করে ঘুমাতেন। সময় আনুমানিক রাত 2টো হবে। হঠাৎ 4 জনের চিৎকারে সবার ঘুম ভেঙে যায়। তাড়াহুড়ো করে রুমের লাইট জ্বালিয়ে দেখা যায় 4 জন ঘেমে একাকার। তো এই আরিফের তো ঘুম ভেঙে গেছে, জিজ্ঞেস করেন কি হয়েছে। তারপর এই 4 জন যা বললো তা শুনে তো মানে এই আরিফও ভয় পেয়ে যায়। একজন একজন করে যখন বলে তখন বোঝা যায় যে 4 জনই একই স্বপ্ন দেখেছে। আর অদ্ভুত ব্যাপার, 4 জনেরই একই সঙ্গে ঘুম ভেঙে গেছে। স্বপ্নটা এমন ছিল যে স্বপ্নের মধ্যে একটা বানরের মতো প্রাণী নাকি তাদের বুকে এসে বসে পড়ে আর তাদের গলা চেপে ধরে। তো এটা বলতে বলতে ভয়ে 3 জন এই আরিফের কাছে চলে এসেছে।
আর একজন রুমের এক কোনায় গুটিসুটি হয়ে বসে আছে। হঠাৎ করে সে অট্ট হাসিতে ফেটে পড়ে, হো হো হা হা হি হি এরকম করে হাসা শুরু করেছে। ওই ছেলেটার নাম ছিল মেহেদি। তো এইভাবে হুট করে সে হাসা শুরু করেছে। এই ধরনের ঘটনার আকস্মিকতায় সবাই তো উল্টো আরো বেশি ভয় পেয়ে যায়। কি করবে না করবে কিচ্ছু ভেবে পাচ্ছে না কেউই। এমন অবস্থা দেখে ওনারা মানে কোনোভাবেই সিদ্ধান্ত নিতে পারছেন না, কারণ ইতিপূর্বে তো এই ধরনের ঘটনার কোনো পুনরাবৃত্তি এখানে ঘটে নাই বা হয়ও নাই। এর মধ্যে কি ছিল, ওনাদের মধ্যে রুস্তম নামে একজন ছিল। সেবার বলে ওঠে যে এই যে ইয়া থাকে না, ব্লুটুথ সাউন্ড বক্স বা মাইক্রোফোন, তো এটার সাথে কিন্তু মোবাইল কানেক্ট করা যায়। তো ইলেকট্রিসিটি তো ছিল, তো দ্রুত ওই মোবাইল থেকে ওই ব্লুটুথ সাউন্ড বক্সে ওই কানেক্ট করা হয়, ওটার থেকে সূরা ইয়াসিন চালু করে দেওয়া হয়। বক্সে বেশ শব্দ দিয়ে চালানো হয়। ওই বক্সে ওনারা বিভিন্ন সময় মিউজিক টিউজিক শুনতেন আর কি। তো সূরা ইয়াসিনের তেলাওয়াত শুরু করতেই এই মেহেদি আর হাসছে না, এবার সে কান্না শুরু করে দিয়েছে আর বিড়বিড় করে কি যেন বলতে শুরু করলো। এরকম 2-3 মিনিট চললো। এরপর মেহেদি অজ্ঞান হয়ে গেল। ওনারা তো পানি টানি ছিটিয়ে মেহেদির জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরলো। তো জ্ঞান ফেরার পর মেহেদি আর কিছুই বলতে পারে না যে কি হয়েছে, শুধু স্বপ্ন কি দেখেছে এটা বলে, কিন্তু স্বপ্ন দেখার পর ঘুম ভাঙার পরে যে এত কিছু হয়েছে, সে কান্নাকাটি করছে, তারপর হাসছে, এইগুলো সে কিছু বলতে পারে না। তো অদ্ভুত ব্যাপার হলো, 4টা মানুষ একই সময় একই স্বপ্ন দেখলো। বিষয়টা কি স্বাভাবিক? নিশ্চয়ই না, স্বাভাবিক নয়। তো এই যে আরিফ, উনি তাড়াহুড়ো করে নিচে নেমে গেলেন। দায়িত্বরত 2জন গ্রাম পুলিশকে ডাক দিতেই তারা চলে আসলো। তো ওখানকার 4 নং ওয়ার্ডের গ্রাম পুলিশ, তার নাম ছিল জাহিদুল, আর 9 নং ওয়ার্ডের গ্রাম পুলিশ ওনাদেরই পরিচিত ছিলেন আর কি। তো ওনারা উপরে আসলেন এবং ওনারা যা বললেন এটা শুনে তো ভয়ে ওনাদের কান্না করে দেওয়ার মতো অবস্থা। 4-5 মাস আগেই নাকি এই 5 নং ওয়ার্ডের গ্রাম পুলিশ এই রুমেই মারা গিয়েছিল। কারণ জানতে পারে নাই, তবে স্থানীয়রা ধারণা করেন নিশ্চয়ই প্যারানর্মাল কোনো সমস্যার কারণে তিনি মারা গিয়েছিলেন, অথচ সেই রুমে এই 5 জন ঘুমিয়ে আছে। তো উনি যিনি এসেছিলেন আর কি, এই যে জাহিদুল, তো উনি আবার পরামর্শ দিলেন আপনারা লাইট জ্বালায় ঘুমান। তো ওই রাত্রে আর কারোরই ঘুম আসে নাই। পরের দিন থেকে সমস্যা শুরু হলো মেহেদির সাথে। এই ছেলেটা সবাইকে গালিগালাজ করতো, তার আচার আচরণ অস্বাভাবিক হতে লাগলো। কিন্তু ওই বক্সে কোরআন তেলাওয়াত চালিয়ে দিলে সে আবার স্বাভাবিক হয়ে যেত। ঘটনার ভয়াবহতাটা সবাই কিন্তু বুঝতে পেরেছিলেন। ওনাদের যিনি প্রকল্প পরিচালক, তার নাম হচ্ছে রনি। রনির ভাইয়ের নাম কিন্তু আগের এপিসোডগুলোতে আমরা বলেছি। তো এই রনি ভাইকে এই বিষয়টা জানানো হলো। তো উনি কবিরাজ দেখানোর পরামর্শ দিলেন। এখন কথা হচ্ছে কবিরাজ পাবেন কোথায়? এখন কাজের সুবাদে ওনাদের তো অনেক গ্রাম পুলিশের সাথে পরিচয় হয়েছিল। তো এক একজন করে গ্রাম পুলিশকে ফোন দিতে থাকেন। এর মধ্যে 5 থানার 6 নম্বর মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের 3 নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ আছে, তার নাম হচ্ছে স্বপন। উনি হিন্দু ধর্মাবলম্বী। তো এই স্বপন দাদা বিষয়টি শুনে, ওনাদের ওখানে সরাইল নামক একটা জায়গা রয়েছে, তো ওইখানকার মোহাম্মদপুর ইউনিয়নের 4 নং ওয়ার্ডের একটি গ্রামে একজন কবিরাজ আছেন। তো কবিরাজের বাসা সরাইল বাজারে যে টাওয়ার আছে তার পেছনে। উনি মানে ওই যে কবিরাজ, উনিও হিন্দু ধর্মাবলম্বী। তো উনি আবার একটু অন্যরকম, উনি বিভিন্ন জায়গায় গান করে বেড়াতেন, মানে উনি একজন সিঙ্গার, সঙ্গীত শিল্পী, আবার কবিরাজ। উনি অধিকাংশ সময় ভারতে, মানে পার্শ্ববর্তী যে বর্ডার রয়েছে ওই দিক দিয়ে ভারতে চলে যেতেন, ওখানে গান বাজনা করতেন। তো মেহেদি সহ ওনারা 5 জন সেখানে উপস্থিত হলেন, ওনাকে পেয়েও যান। তো তখন ওই কবিরাজ উনি বললেন যে আজকে যদি না যেতেন তাহলে নাকি ওনাকে পাওয়া যেত না, কারণ উনি কালকেই আবার ভারতে যাবেন, গানের একটা বায়না আছে এই জন্য। তো ওনাদের সবার কাছ থেকে ঘটনাটা উনি শুনলেন। এরপর মেহেদিকে একটা জায়গায় বসালেন, তারপর একটু গোল বৃত্ত আঁকলেন এবং কাচের গ্লাসে 1 গ্লাস পানি দিলেন। এরপর কি জানি বলে ফু দিয়ে মেহেদির দিকে দেখিয়ে বললেন যে মেহেদি দেখো তো কিছু দেখতে পাও কিনা। তো মেহেদি দেখে বর্ণনা করা শুরু করলো। মেহেদি বলল সে দেখতে পাচ্ছে যে একটি কুজো বুড়ি, যেটার ঘাড় পুরোটাই কুজো এবং চেহারাটা খুবই বিভৎস। সে মেহেদির দিকে তাকিয়ে আছে আর বিশ্রীভাবে হাসছে। তো ঘটনার সমাধান জানতে চাইলে
ওই কবিরাজ বললেন যে মেহেদী 3 তলার ছাদে উঠে নাকি নোংরা করেছিল। ওই সময় এই ভয়ানক পিশাচ বুড়িটা ওই জায়গাতেই ছিল, আর নোংরা করার সময় কিছুটা নোংরা গিয়ে ওর গায়ে পড়েছে, এই জন্যই অ্যাটাক করেছে। এবং অ্যাটাক শুধু মেহেদীকে করে নাই, ওর সাথে যে আরো 4 জন ছিল তাকেও করেছে। আর মাঝখানে আরিফ ছিল, সে বেঁচে গেছে কোনোভাবে। তো কবিরাজের কাছে সমাধান চাওয়া হলো। তো কবিরাজ কিছু না বলে একটু মুচকি হাসে আর কি। আবারও সমাধানের কথা জানতে চাইলে কবিরাজ এনাদের কাছে 51 টাকা চায়, মাত্র 51 টাকা। ওরা সেটা দিয়েও দেন। এরপর পুনরায় গ্লাসে পানি নিয়ে মেহেদীর দিকে দেখানো হয়। মেহেদী বলে, না, এখন আর কিছু দেখতে পাই না। তখন কবিরাজের কাছে জানতে চাওয়া হয় যে এখন মেহেদী কিছু দেখতে পেল না কেন? তখন কবিরাজ বলেন যে আমি ওই বুড়িটাকে, ওই কুজো পিশাচ বুড়িটাকে বন্দি করেছি। কবিরাজ আরো বলেন এই কুজো বুড়িটাই নাকি 5 নং ওয়ার্ডের গ্রাম পুলিশকে হত্যা করেছে। এই বিষয়টা কিন্তু কেউই ওই কবিরাজকে বলে নাই, কবিরাজ নিজে থেকেই বলল। কারণ কবিরাজ যে প্রক্রিয়ায় ওটাকে বন্দি করেছিল, ওই কবিরাজের জিনেরা তাকে বলেছে যে এই কুজো বুড়িটা খুবই দুষ্টু প্রকৃতির, ও একজন নিরপরাধ গ্রাম পুলিশকে হত্যা করেছে। মানুষ তো বুঝতে পারে নাই, মনে করছে রাতের বেলা হয়তো স্ট্রোক করে মারা গেছে। তো যাই হোক, ওটাকে বন্দি করা হয়। এরপর আবার ওনারা ইউনিয়ন পরিষদে চলে আসেন, ওনারা ওনাদের কাজটা শেষ করেন। ঘটনার পর ওনারা 15 দিনের মতো ওই ইউনিয়ন পরিষদে ছিলেন। তবে 15 দিনের মধ্যে আল্লাহর রহমতে আর কোনো ঘটনা ঘটে নাই। আর রাতের বেলা ওনারা লাইট জ্বালিয়েই ঘুমাতেন, যেহেতু ভয়ের একটা ব্যাপার ছিল, একটাতে একটা ঘটনা ঘটে গেছে। এরপর ওনারা অন্য ইউনিয়ন পরিষদে চলে গিয়েছিলেন কাজ করার জন্য। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলেই কার মৃত্যু কোথায় কিভাবে হবে আমরা কেউ বলতে পারি না। একজন নিরপরাধ গ্রাম পুলিশ, উনি অল্প কিছু টাকার জন্য নিজের পরিবারকে একটু ভালো রাখার জন্য, তাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্যই তো ওখানে ছিলেন। কিন্তু দেখুন এই পিশাচগুলো মানুষকে কিভাবে হত্যা করে। আর স্বাভাবিকভাবেই রাতের বেলা মানুষ ভয় পেয়েও স্ট্রোক করতে পারে। এভাবেই হয়তোবা তাকে ভয় দেখিয়েছিল, বা ভয় না দেখিয়ে সরাসরি তাকে হত্যাও করতে পারে। নিরীহ মানুষগুলোকে এভাবেই এই দুষ্টু জিনেরা অনেক সময় হত্যা করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই ধরনের খারাপ দুষ্টু জিন থেকে। এই জন্য ঘুমানোর সময় অবশ্যই আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস, অথবা শুধু ফালাক নাস, অথবা সূরা কাফিরুন, ইখলাস, ফালাক, নাস, এই 4 কুল এগুলো কমপক্ষে 3 বার করে পড়ে শরীরে ফু নিয়ে ঘুমালে ইনশাআল্লাহ তাআলা আমরা এই ধরনের সমস্যা থেকে নিষ্কৃতি পেতে পারি। তবে একটা বিষয় মাথায় রাখবো আমরা সবাই, আমরা উন্মুক্ত স্থানে কেউ ঘুমাবো না। উন্মুক্ত খোলা জায়গায়, ছাদের উপরে আমরা যেন না ঘুমাই, তাহলে কিন্তু এই ধরনের সমস্যায় আমরা পতিত হতে পারি। কারণ হাদিসে স্পষ্ট আছে যে উন্মুক্ত স্থানে ঘুমানো যাবে না। সেক্ষেত্রে দোয়া কালাম পড়ে ঘুমালেও বড় ধরনের সমস্যা হতে পারে। কারণ যেহেতু হাদিসে বলে দেয়াই আছে এই ধরনের জায়গায় ঘুমানো যাবে না, তাহলে আমরা ওইখানে ঘুমাতেই বা যাবো কেন? আবার দোয়া কালাম পড়ে যদি মনে করি যে আমি এখানে ঘুমাবো, আল্লাহ আমাকে হেফাজত করবে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, সেখানে আমরা দোয়া পড়ে যদি ঘুমাই, তাহলে এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধের অবজ্ঞা করা হলো। সেখানে ওই দোয়া কাজে আসবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধের অবজ্ঞা করার কারণে। এই জন্য এই বিষয়গুলো আমরা যেন খেয়াল রাখি। প্রিয় লিসেনার্স, আমরা উন্মুক্ত স্থানে ইনশাআল্লাহ এই ধরনের কাজ করব না, ঘুমাবো না, নোংরাও করব না কোথাও। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। স্টেশনের একমাত্র টিউব লাইটটা তীব্র একটা স্পার্ক করে নেমে গেল। চারপাশে ট্রেনের চাকা, দূরবর্তী শব্দ কিংবা কুয়াশাচ্ছন্ন লাইনের চিরচেনা বাতাসের শব্দ সব 1 সেকেন্ডে উধাও হয়ে মরণ নীরবতা নেমে এলো। তখনই রুমের কোণ থেকে একটা তীব্র প্রাচীন মাটির সুবাস আর পোড়া চামড়ার গন্ধ আমার নাকে এসে ঠেকলো। আমি পকেট থেকে মোবাইলটা বের করে ফ্ল্যাশ লাইটটা অন করলাম। যখনই আলোর তীব্রতা সেখানে গিয়ে পড়ল, তখনই আমার বুকের ভেতরটা ধক করে কেঁপে উঠল। এতক্ষণ বেঞ্চের ওপাশে বসে থাকা সেই চেনা স্টেশন মাস্টার বুড়োটি অদ্ভুত এক ঝটকায় লম্বা হতে শুরু করেছে। অন্ধকারের মধ্যে আমি দেখলাম তার উচ্চতা বেড়ে গিয়ে প্রায় ওয়েটিং রুমের উঁচু ছাদটা ফুঁড়ে উপরে উঠে গেছে।
যখন সে এক ঝটকায় আমার দিকে ঘাড় ঘুরে তাকালো, তখনই আমার কলিজা প্রায় শুকিয়ে গেল। তার মুখে কোনো চোখ, নাক, কোনো কিছুই নেই, কেবল মসৃণ ও কুচকুচে কালো চামড়ার একটা ফাঁকা অংশ। আর তার পা দুটো উল্টো দিকে ঘোরানো। সে তার দীর্ঘ কঙ্কাল সার হাতটা বাড়িয়ে এক ঝটকায় আমার কলারটা চেপে ধরল আর একটা বিকট গগন বেদারি চেরা গলায় হেসে উঠে বলল, নিশি রাতে জিনদের স্টেশনে ট্রেনের অপেক্ষা করিস রে তুই? তোর কি ভয় হয় না? এই ঘটনা 2026 সালেরই জানুয়ারি মাসের। আমার নাম ফাহাদ। আমি তখন উত্তরবঙ্গের একটা প্রত্যন্ত এলাকায় অফিসিয়ালি অডিটের কাজে গিয়েছিলাম। কাজ শেষ করে ঢাকা ফেরার ট্রেন ধরতে ধরতে রাত প্রায় 1:45 হয়ে গেল। কুয়াশায় চারপাশ এতটাই ঢাকা ছিল যে সামনের হাতখানেক জায়গাও দেখা যাচ্ছিল না। লোকাল স্টেশনটি কোনো যাত্রী ছিল না, কেবল এক কোণে একটা জীর্ণ ওয়েটিং রুম পড়েছিল। স্থানীয়রা বলতো ওই স্টেশনটি নাকি বহু বছর আগে একটা ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় পরিত্যক্ত হয়ে যায়, আর তারপর থেকে ওখানে গভীর রাতে জিনের কাফেলা আস্থানা গাড়ে। রাত 10টার পর ওখানের ধারের কাছেও কেউ যেও না। তো নিয়ম অনুসারে সেখানে কেউ আসতো না 10টার পরে। কিন্তু আমি তো এই যুগের মানুষ, তাই আমি এসব কুসংস্কার একদমই বিশ্বাস না করায় ঠান্ডা থেকে বাঁচতে সেই পুরনো ওয়েটিং রুমের ভেতরে গিয়ে বসলাম। রুমের ভেতরে একটা মাত্র টিমটিমে টিউব লাইট জ্বলছিল। কিছুক্ষণ পর কুয়াশার মধ্যে থেকে লণ্ঠন হাতে স্টেশন মাস্টার পোশাকে একটা প্রবীণ লোক ভেতরে ঢুকলেন। ওনাকে দেখে আমি একটু স্বস্তি পেয়ে বললাম, চাচা, ঢাকার ট্রেনটা কি ঠিক সময় আসবে নাকি আজকেও দেরি হবে? কিন্তু ওই বৃদ্ধ লোকটি কোনো কথা বললেন না, শুধু একটা ম্লান হাসলেন আর হাতে ইশারায় আমাকে ওনার পাশে বসতে বললেন। আমিও না বুঝে ওনার পাশের কাঠের বেঞ্চটায় গিয়ে বসলাম। কিন্তু বসার কিছুক্ষণের মধ্যেই আমি খেয়াল করলাম ওনার লণ্ঠনের আলোটা কোনো ছায়া তৈরি করছে না। চারপাশের বাতাসের স্বাভাবিক শব্দ সব যেন এক পলকের মধ্যেই গায়েব হয়ে গেল। বাতাসে হঠাৎ করে একটা তীব্র গন্ধ ছড়িয়ে পড়ল। ঠিক তখনই মাথার উপরে টিউব লাইটটা দপ করেই নিভে গেল। আমি অন্ধকারে দাঁড়িয়ে যখন আমার মোবাইলের বের করে ফ্ল্যাশ লাইটটা অন করলাম, তখন আলোর তীব্রতা ওনার ওপর পড়তেই আমার পায়ের তলার মাটি একদম সরে গেল। আলোর নিচে ওনার শরীরটা অদ্ভুত এক ভঙ্গিতে মোচড় দিয়ে সোজা হয়ে উপরের দিকে বাড়তে শুরু করলো। এক পলকে ওনার উচ্চতা প্রায় সাধারণ মানুষের চেয়ে অন্তত 3 গুণ বেশি হয়ে গেল এবং মাথাটা গিয়ে ঠেকলো ওয়েটিং রুমের জীর্ণ সিলিংয়ে। যখন সে ধীর গতিতে আমার দিকে ঘাড় ঘোরালো, আমি দেখলাম ওনার মুখে কোনো চোখ বা নাক বা চামড়া কোনো কিছু নেই, কেবল কুচকুচে কালো অন্ধকারের মতো একটা গর্ত। আর ওনার হাঁটু থেকে নিচের পা দুটো সম্পূর্ণ উল্টো দিকে ঘোরানো। ভয়ে আমার পুরো শরীর অবশ হয়ে গেল। পা দুটো মেঝের সিমেন্টের সাথে জ্যাম হয়ে গেল। সে তার সেই দীর্ঘ কঙ্কালসার হাতটা বাড়িয়ে এক ঝটকায় আমার গলাটা চেপে ধরল এবং আমাকে মেঝে থেকে অন্তত 2 ফুট ওপরে শূন্যে তুলে ফেলল। যখন আমি অক্সিজেনের অভাবে আমি ছটফট করতে লাগলাম, আর তার সেই অবয়বহীন মুখের ভেতর থেকে এক
চেনা গলায় ফিস ফিসানি ভেসে এলো। সে বলল, এই স্টেশন তো অনেক আগেই বন্ধ হয়ে গেছে, আর তোকেও এই অন্ধকারের যাত্রী হতে হবে। এ কথা বলতেই আমি আমার মনের সমস্ত শক্তি এক করে মনে মনে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। অলৌকিকভাবে আমি যখনই আল্লাহর নাম মনে আসতেই শুরু করলো, তখনই একটা তীব্র অদৃশ্য বাতাসের ধাক্কায় সে আমাকে মাটিতে আছাড়া দিয়ে ফেলে দিল। আর এক মুহূর্তের মধ্যে পুরো ওয়েটিং রুমের অবয়বটা একটা কালো ধোয়ার ঝাপটার মতো বাতাসে মিলিয়ে গেল। পরদিন সকালে স্থানীয় রেলওয়ে কর্মচারীরা লাইনের পাশের একটা জঙ্গল থেকে আমাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। আমার জ্ঞান ফিরতে প্রায় 2 দিন সময় লেগেছিল এবং আমার গলায় সেই রাতে চেপে ধরা পুরো কালো রঙের নখের দাগ স্পষ্টই বসে গিয়েছিল। তারা জানিয়েছিল ওই স্টেশনটি না আসলে 1 দশক আগে পরিত্যক্ত হয়ে গিয়েছিল এবং ওই বুড়ো মানে ওই স্টেশন মাস্টারও সেই দুর্ঘটনায় মারা গিয়েছিল। যদিও আমি এখন সুস্থ আছি, কিন্তু আজও রাতে কোনো নির্জন স্টেশন বা ট্রেনের হুইসেলের শুনলে আমার শরীর ভয়ে শিউরে ওঠে। আমার মনে হয় সেই ধ্বংসস্তূপের অন্ধকার থেকে সেই দীর্ঘ জিনটা আজও আমার দিকে হাত বাড়িয়ে ফিসফিস করে বলছে, পরের বার তোকে আর কোনো ট্রেনেই চড়তে দেব না। এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আজকের ঘটনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।